নতুন করে ট্রেনিং নতুন করে ট্রেনিং রিজিউম করা আর কি। সো সবাইকে প্রথমে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। ঈদ মোবারক স্যার। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম স্যার, ঈদ মোবারক। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, জি আলহামদুলিল্লাহ আছি ভালো। ওকে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে, ফুল স্ক্রিন জি মোড। স্যার, দেখা যাচ্ছে। স্যার দেখা ওকে, যাচ্ছে স্যার। জি, থ্যাংক ইউ। সো আমাদের আজকে আলাপ হচ্ছে, আমরা আজকে পেইন অ্যাসেসমেন্ট নিয়ে কথা বলবো। সো অ্যাজ ইউজুয়াল, কোথাও যদি বুঝতে সমস্যা হয় নির্দ্বিধায় কোশ্চেন জিজ্ঞেস করবেন, এবং যেখানে যেখানে ইন্টারাকশন সবাই রেসপন্স এবং অ্যাক্টিভলি পার্টিসিপেট করার চেষ্টা করবেন। সো আমাদের আজকে আলাপের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যে টোটাল পেইন এবং পেইনের বিভিন্ন ডোমেইন বা যা কিছু আছে এগুলো বোঝার চেষ্টা করব, এবং পেইনের বিভিন্ন ক্লাসিফিকেশন টাইপ এবং তাদের কন্টেক্সট সম্বন্ধে আলাপ করব। প্রথমে চলে আসি যে এন্ড অফ লাইফ ডিজিজে। এন্ড অফ লাইফ ডিজিজে এটা আহ, যে আমরা যে যেহেতু প্যালিয়েটিভ কেয়ার আমরা বিভিন্ন এন্ড স্টেজ ডিজিজ গুলো নিয়ে আলাপ করি এবং ফেস করি, এগুলো আমরা যখন ডিল করতে যাই তখন এগুলোর মধ্যে ওইসব পেশেন্টদের মধ্যে বিভিন্ন ধরনের আমরা সিমটম দেখতে পারি। তো এই সিমটম গুলোর মধ্যে কমন সিমটম গুলো কি কি, যদি আমরা কমন তিনটা সিমটমের নাম বলতে চাই, নাম্বার ওয়ান কোনটা আসবে? নতুন যারা আছেন তারা বলেন। এই জিনিস তো অনেকের সাথে আলাপ হয়েছে, নতুনরা বলেন, যারা আগে আমার সাথে এই ধরনের সেশন গুলো করেন নাই। ডাক্তার মোস্তাফিজ বা অন্য কেউ। আমি কিন্তু বাই নেম ধরে বলবো আর কি, হ্যাঁ। তো আপনারা একটু রেসপন্স করেন। ডাক্তার সালভি। সবাই কি জয়েন করে ঘুমাইতে চলে গেছেন একটু? স্যার নেটওয়ার্ক একটা ইস্যু হতে পারে। আচ্ছা, ডাক্তার মারুফা। জি ভাইয়া, আছি। হ্যালো। জি আপু, জি শুনতে পাচ্ছি। বলেন আপনি মারুফা। জি জি, শুনতে পাই। জি জি। প্যালিয়েটিভ কেয়ারে যে ধরনের ক্রনিক ডিজিজ বা এন্ড স্টেজ ডিজিজ গুলো ফেস করে থাকেন তার মধ্যে কমন সিমটম, টপ থ্রি সিমটমস বলেন, আপনার কাছে কি মনে হয়? টপ থ্রি পেইন সিমটমস, পেইন থাকবে। পেইন আহ হুম, হ্যালো। হ্যাঁ পেইন, তারপর আহ আর কি কি কমনলি দেখতে পাই আমরা স্যার, আমাদের পেশেন্টদের মধ্যে? কমন সিমটমস অফ প্যালিয়েটিভ পেশেন্ট। জি, স্যার মেইনলি ওনাদের পেইন বেশি থাকে, নশিয়া, ভমিটিং বা ফ্যাটিক থাকে, লস অফ অ্যাপিটাইট থাকবে, স্লিপিং ডিফিকাল্টিজ থাকতে পারে, জি, ব্রেথলেসনেস থাকতে পারে, রাইট, ওয়েট, মেইনলি ওয়েট লস বা ক্যাকেকশিক থাকতে পারে। এক্স্যাক্টলি। সো আপনি অনেকগুলো সিমটমস এর কথা বলেছেন, আরো অনেক সিমটমসই আছে যেগুলো আমরা আমাদের প্র্যাকটিক্যাল বা ডেইলি লাইফে এনকাউন্টার করি, বাট আমি যদি এভিডেন্স বেসিসে দেখতে চাই তাহলে আমাদের পেশেন্ট গুলোর মধ্যে যে এই তিনটা সিমটমস কমনলি দেখা যায় সেগুলোর মধ্যে নাম্বার ওয়ানে বলতে গেলে কিন্তু পেইনের কথা আসে না, আসে ফ্যাটিকের কথা। কারণ পেইন, অলমোস্ট ফ্যাটিক। 100 ফ্যাটিক, কারণ অলমোস্ট 100% পেশেন্ট, প্যালিয়েটিভ পেশেন্টে কিন্তু ফ্যাটিক থাকে, যদিও আমরা এই জিনিসটা নিয়ে কম আহ, ইয়ে করি আর কি, সার্চ করি। যে পেইনটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি সব পেশেন্টে কিন্তু পেইন থাকে না, 65 থেকে 70% পেশেন্টে পেইন থাকে। আর একটা কমন সিমটম হচ্ছে ব্রেথলেসনেস, যেটা মোটামুটি 30 থেকে 40% পেশেন্টের থাকে। এরপরেও আপনি আরো যা যা সিমটম বলেছেন সেগুলো সবই কিন্তু আমরা মোটামুটি আমরা রোগীদের মধ্যে পাই। সো আমাদের আজকের আলাপ হচ্ছে পেইন নিয়ে। পেইন নিয়ে কথা বলতে গেলে প্রথমে জানতে হবে হোয়াট ইজ পেইন। কি মনে হয় পেইন কি, কাকে পেইন? আনপ্লেজেন্ট একটা সেন্সেশন,
আপনারা যদি কাতুকুতু দেই সেটাও তো অনেকের জন্য আনপ্লেজেন্ট সেন্সেশন। কাতুকুতু কি পেইন? So it is a protective তাহলে mechanism of ইরিটেশন ক্রিয়েট করতে হবে। ইরিটেশন ক্রিয়েট করতে পারে। actually it's a protective mechanism of our body which usually replaces with হুম, unpleasant sensation or any from any sharp object or any other source. সরি কি বললেন, কি সোর্স থেকে? মানে any source বলতে any sharp object or any any other source like fire or anything. The source জি অনেক কিছু or internal জি স্যার আপনার বডির ইন্টারনাল ড্যামেজের কারণে ডিস্ট্রেসিং স্টিমুলাই বা এরকম কিছু কি হতে পারে? হতে পারে। সবাই একটু টুকরা টুকরা করে ভাগ ভাগ করে বলছেন আর কি। আহ, আমি যদি রেফারেন্স দিয়ে বলতে চাই, যেটা আইএসপি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ স্টাডি অফ পেইন, তারা 2020-তে তাদের রিভাইজড যে ডেফিনিশনটা দিয়েছে পেইনের, সেটা হচ্ছে পেইন হচ্ছে একটা আনপ্লিজেন্ট সেন্সরি অ্যান্ড ইমোশনাল এক্সপিরিয়েন্স। কি কারণে হচ্ছে? যে অ্যাকচুয়াল অর পটেনশিয়াল টিস্যু ড্যামেজ অথবা সামথিং রিজেম্বলিং টু দ্যাট, এরকম কোনো কারণে যদি হয়। সো যেমন একটা কোনো জায়গায় যদি আপনি বললেন, যেমন ফায়ার হোক, কেটে যাওয়া হোক, সেগুলোর কারণে যখন আমাদের মধ্যে একটা অনুভূতি হয়, এবং অবশ্যই যেটা আনপ্লিজেন্ট অনুভূতি, সেই জিনিসটাকে আমরা পেইন বলছি। সো এটা হচ্ছে বুকিশ ডেফিনিশন, যেটা আসলে লাইক পরীক্ষার খাতায় সংজ্ঞা ধরলে বা ভাইভাতে সংজ্ঞা ধরলে এই ডেফিনেশনটা বলতে হয়। কিন্তু যদি আমাদের প্যালিটিভ কেয়ারের যে বই আছে, রবার্ট ওয়াইটক্রসের বই, সেই রবার্ট ওয়াইটক্রসের ভাষায় যদি আমি বলি, তাহলে পেইন ইজ হোয়াট দ্য পেশেন্ট সেজ হার্ট। মানে খুবই সহজ ভাষায়, যে একজন রুগী যখন বলবে যে তার ব্যথা লাগছে বা কষ্ট হচ্ছে, সেটাই হচ্ছে পেইন। এখন এই ছবিটা দেখেন। এই ছবিটা যারা অনেকে আগে দেখেছেন, আগেও দেখিয়েছি আমি, যারা দেখেন নাই তারা বলেন। আমি বলে দিই, এই মহিলাটা একজন সিএ ব্রেস্টের পেশেন্ট। লেফট সাইডে সিএ ব্রেস্ট, একটা ব্যান্ডেজ লাগানো আছে। এর বাইরে এই রুগীটাকে দেখলে আর কি মনে হচ্ছে? কি দেখা যায়? লিম্ফিডিমা হয়েছে লিম্ফ পেশেন্টের। নোড, রাইট। লিম্ফেডিনিমা হয়েছে, লিম্ফ নোড এনলার্জমেন্ট। বাবা, আপনি লিম্ফ নোড পর্যন্ত দেখে ফেলেছেন? কোথায় লিম্ফ নোড দেখা যায়? লিম্ফ নোড না স্যার, মানে লিম্ফ নোড, লিম্ফ লিম্ফেডিনোপ্যাথি হয়েছে স্যার। সেটাই তো, সেই লিম্ফিডিমা। লিম্ফেডিনোপ্যাথি কই দেখলেন লিম্ফেডিমা। আপনি ছবিতে? লিম্ফেডিনোপ্যাথি আর লিম্ফিডিমা এক জিনিস না। লিম্ফিডিমা হচ্ছে হাতের যে ইডিমা বা ফোলাটা, সেটা বোঝাচ্ছে। লিম্ফ নোড তো অন্য জিনিস। তো রাইট, সিএ ব্রেস্টের পেশেন্ট, তার সাথে লেফট হ্যান্ডে, লেফট আপার লিম্বে লিম্ফিডিমা আছে। বাট আর কি আছে ছবিতে, আর কি দেখা যাচ্ছে? একটু যদি ভালো করে সূক্ষ্মভাবে দেখেন, যদি বর্ণনা করতে বলা হয়, তার হাতে আর কি চেঞ্জ দেখা যায়? একটা ব্যান্ডেজ দেখা যাচ্ছে। এটা তো আমি বলেই দিয়েছি। স্কিনেও অনেক র্যাশ আছে। কালার রেডিশ হয়ে গেছে, সেফালাইটিস এর মতো দেখে মনে হচ্ছে। হুম। রেডিশ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আর হইতে পারে ইনফ্লামেশন আছে, সেলুলাইসিস, সেজন্য এরকম হয়েছে। ওনার হাতে স্যার একটা ব্যান্ড পরে আছে, মানে থ্রেডের মতো একটা পরে আছে। তার নেইল চেঞ্জ কি বোঝা যাচ্ছে? বাম হাতে মানে থাম্বের নেইলটা একটু ব্রোকেন লাগতেছে। আহ, আপনি তাকে স্যার দেখে পুরো এখানে মনে কিছু হচ্ছে তার তার চেস্টে একটা অপারেশন হয়েছে এবং হুম, মানে পোস্ট অপারেটিভ পেশেন্ট আই থিংক। স্যার এখানে মনে হচ্ছে যে উনি ওনার পেইন রিলিফের জন্য ওই নীল কালারের ব্যান্ডটা পরে আছেন হাতের মধ্যে। রাইট, সেটা কুসংস্কারের কারণে হইতে পারে, তাবিজ হইতে পারে। কিন্তু হাতের মধ্যে, আপনার স্যার স্কিনের মধ্যে পুরো, কিছু স্পট দেখা যাচ্ছে, এটা রাইট, এই স্পট গুলো কিসের? আমি এই জায়গাতেই আসতেছি। এটা কোনো পাংচার মার্কস হতে পারে আর কি, কোনো কিছু। কিসের পাংচার? কেন স্যার পাংচার? পেইন কমানোর জন্য স্যার নিডেল পাংচার বা কিছু একটা করছে নিজে নিজেই। অনেকেই স্যার একটা হতে পারে ডিল। পেইন বা ইডিমা কমানোর জন্য অনেক সময় পাংচার করতে পারে, যে ইডিমা রাইট। যাতে ফোলাটা কমে যায়, অথবা পেইন কমানোর জন্য হতে হুম। পারে। আশিক তো এটা জানে, আশিক তো কয়েকবারই দেখছে মনে হয় এই পেশেন্টের ছবি, এই জন্য আশিক বলতে পারতেছে। আচ্ছা, এই পেশেন্টটা সিএ ব্রেস্ট উইথ লিম্ফিডিমা। সো এই রোগীটা তার হাতের ফোলা এবং ব্যথার কারণে প্রায় ধরলাম যে গত 1 মাস ধরে রাতে ঘুমোতে পারে না। অনেক ডাক্তার দেখেছেন, হসপিটালে ভর্তি হয়েছেন, কিন্তু কোনো কারণে পেইন কমে না। সো ওনার মাথায় ঢুকলো যে কোনোভাবে যদি আমি আমার হাতের ফোলাটা কমাতে পারি, তাহলে আমার পেইন কমে যাবে। সেই জন্য উনি কি করেছেন, যে পিন বা নিডল দিয়ে ওনার হাতে এই অসংখ্য ছিদ্র করেছেন, যাতে পানি বের হয়ে হাতের ফোলাটা কমে। সো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে ক্যান্সার পেইন, মানে যে পেইন নিয়ে আমরা আলাপ করছি, ক্যান্সার পেইন কতটা মারাত্মক হলে একটা মানুষ এভাবে নিজের গায়ে এভাবে অসংখ্যবার নিডল পাংচার করতে পারে আর কি। ঠিক আছে। পরের আরেকটা স্যার ছবি দেখায়। আমাদের স্যার হুম, স্যার আমাদের বলেন। ক্যাম্প থ্রিতে সেম একটা হিস্ট্রি পেশেন্ট ছিল স্যার, হুম, কার্সিনোম ব্রেস্ট লিম্ফেডিমা। উনি যেটা করছিল স্যার পেইন কমানোর জন্য
চিকন যে সুতাগুলো ছিল স্যার কাপড়ের, ওই হুম সুতা দিয়ে প্রেসার দিয়ে বেঁধে রাখতো নিজে নিজে, যার কারণে পরে হুম। ওইখানে আলসার হয়ে যায় স্যার। টাইট জি, করে বেঁধে রাখতো, মনে হয়তো যেগুলো প্রেসার পুলাতে ভালো হয়ে যাবে এই জন্য করতে এগুলো। ইস্কেমিয়া হয়ে গেছে, রাইট। জি সো স্যার। এরকম এরকম অনেক কিছু আমরা দেখতে পাই, রাইট। সো এই পেশেন্টটাকে যদি আমাদের যখন ফিল্ড ভিজিট হবে, যখন আমরা ক্যান্সার পেশেন্টে আলাপ করবো, তাহলে এই পেশেন্টটাকে যদি পারেন তাহলে আহ স্যার নিয়ে ফোনিক্স এসে স্যার মারা রাখবেন। গেছে অলরেডি স্যার, ও মারা ও গেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরে আসি, এই পেশেন্টের ছবিটা দেখেন। এই পেশেন্টটা একজন সিএ ব্রেস্টের পেশেন্ট। তারও লেফট আপার লিপটা ফোলা, লিম্ফিডিমা আছে, তার সাথে আর কি দেখা যাচ্ছে? স্যার বার্ন কন্ট্রাকচার মনে হচ্ছে, কোনো কারণে সে ছ্যাঁকা দিছে কিছু দিয়ে। হ্যাঁ, ওনাকে এটা উনিও হ্যাঁ। যেটা, রাইট। সো একেবারে এক্স্যাক্টলি ঠিক পয়েন্টে বলেছেন যে ওনারটা বার্ন হয়েছে হিটের কারণে। সো ওনারাও এরকম হাতের ফোলা এবং ব্যথার কারণে উনি ঘুমোতে পারেন না, অনেক কষ্ট হয়। সো এই কষ্টের কারণে উনি শেষ পর্যন্ত যেটা, লাইক মানুষের কাছে শুনেছেন যে গরম ছেঁকা দিলে বলে, সেক দিলে বলে ব্যথা কমে, তো এই সেক দেওয়ার জন্য উনি এরকম নিজে নিজে সেক দিয়েছেন। পার্থক্য হচ্ছে উনি ডাইরেক্ট ইস্ত্রি দিয়ে সেকা দিয়েছেন, যার কারণে পুরা স্কিন বার্ন হয়ে গিয়ে এরকম আলসার হয়ে গেছে। সো এটা হচ্ছে সেম আরেকটা কাহিনী, যেখানে ক্যান্সার পেন সহ্য করতে না পারে একটা মানুষ নিজের শরীরে এরকম বার্ন করে আলসার তৈরি করতে পারে। অনেকে এটা দেখলে বেডসোর মনে করতে পারেন, বাট এটা কিন্তু বেডসোর না। কারণ এই পেশেন্টটা দেখলে বোঝা যাচ্ছে মোবাইল পেশেন্ট, এবং এটা বেডসোরের কোনো আইডিয়াল সাইট না, ঠিক আছে? সো বেডসোরকে বলে বলে ভুল করেন না। গেল। তাহলে এই যে পেইন ওনার যে আমাদের প্যালসের যে স্কার মার্কটা কিসের? স্কালের স্কারমার্ক আমার এক্স্যাক্টলি মনে নেই, হতে পারে কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে, হতে পারে তার ব্রেনে মেটাস্টেস হয়েছিল, সেটা সার্জারি করা হয়েছে, কিছু একটা হতে পারে আর কি, ক্রেনিওটমি করা হয়েছিল আর কি। আচ্ছা, তারপরে চলে আসি যে পেইন নিয়ে আমরা কথা বলছিলাম। এই পেইন, এটা তো আল্লাহর দেওয়া একটা জিনিস, তাই না? তো এটা আমাদের শরীরে কেন দেওয়া হয়েছে? সো এটা আমাদের প্রোটেকটিভ মেকানিজম হিসেবে দেওয়া হয়েছে, যে এটা আমাদের সিরিয়াস ড্যামেজ হওয়াটাকে প্রিভেন্ট করে। যেমন আপনি যদি কোনো কিছু গরম জিনিস টাচ করেন, তাহলে কিন্তু আপনি সাথে সাথে হাতটা সরায় ফেলেন, যাতে আপনার হাতটা পুড়ে না যায়। এবং এটা আমাদেরকে শিক্ষা দেয়, বা মেমোরি সেলে এই জিনিসটা জায়গা, মানে আমাদের মেমোরিতে এটা চলে যায়। যেমন ধরেন কোনো কারণে আপনি একটা চুলার উপরে একটা জিনিস ধরতে গিয়ে হঠাৎ করে গরম ছেঁকা খেলেন, তাহলে আপনার মাথায় একটা জিনিস সেট হয়ে যাবে যে এরপর থেকে যে চুলার উপর কোনো কিছু থাকলে সেটা গরম থাকতে পারে। সো পরবর্তীতে আপনি চুলা নেভানো থাকলেও আপনি কিন্তু আগে চেক করে নেবেন যে ওটা গরম কিনা, তারপর আপনি ধরতে যাবেন। সো মেমোরি সেলকেও এটা টিচ করতেছে। আবার কিভাবে আমাদের পার্মানেন্ট ড্যামেজ বা ফার্দার ড্যামেজকে প্রিভেন্ট করে পেইন? যেমন কোনো কারণে যদি আপনার হাঁটু ফুলে যায় ব্যথার কারণে, তো আপনি কি করেন? কয়েকদিন ধরে দৌড়াদৌড়ি, খেলাধুলা অথবা সিঁড়িতে ওঠা, এই জিনিসগুলো থেকে আপনি বিরত থাকেন। মানে আপনার অ্যাক্টিভিটিকে আপনি লিমিটেড করে ফেলেন, যাতে আপনার হাঁটুর উপর চাপটা কম পড়ে এবং ফার্দার জয়েন্ট ডিস্ট্রাকশন যাতে না হয়। সো এভাবে আমাদের কিন্তু এটা একটা প্রোটেক্টিভ রেসপন্স হিসেবে কাজ করতেছে। কিন্তু এই পেইনটাই, এই প্রোটেক্টিভ ফেনোমেননটাই কিন্তু আমাদের জন্য, মানে এই পেইনটাই আমাদের জন্য একসময় প্রবলেম হয়ে দাঁড়ায়। ইভেন এমনকি মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। যেমন দুইটা এক্সাম্পল আমরা দেখেছি কিভাবে পেইন মানুষের জন্য প্রবলেম হয়ে দাঁড়ায়। এবং যাদের এরকম আনরিজলভ পেইন থাকে, তাদের কিন্তু অনেক সময় মানুষ সুসাইডের দিকেও চলে যায়। যেমন আমি যে এক্সাম্পলটা দিই, যে আমাদের ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের যেটা সেকেন্ড বিল্ডিং, যেখানে এখন মেডিসিনের পেশেন্টরা থাকে, 9 তলা একটা বিল্ডিং। এই বিল্ডিং এ কিন্তু প্রথমে কিন্তু ইয়ে ছিল না, কোনো রেলিং ছিল না। পরবর্তীতে ক্রনিক প্যানক্রিয়াটিসের একজন পেশেন্ট তার ব্যথা সহ্য করতে না পারে ওখান থেকে লাফ দিয়ে কিন্তু সুসাইড করে। তারপরে সম্ভবত রেলিং দেওয়া হয় বারান্দায়। সো এরকম পেইন কিন্তু মানুষের মৃত্যুরও কারণ হয়ে দাঁড়াতে পারে। সো এই পেইন নিয়ে আমরা কথা বলছি, যে ক্যান্সার পেইন যদি এত মারাত্মক হয়, তাহলে আমাদের ঠিক ঠিক মতন ট্রিটমেন্ট হয় না কেন? কয়েকটা ফ্যাক্টর আছে। যেমন প্রথম কথা, আমরা ডাক্তাররা অনেক সময় পেশেন্টের পেইনকে আন্ডার এস্টিমেট করে থাকি। আমরা হয়তো ঠিক মতো সেটা সার্চ করি না, অ্যাসেস করি না, ম্যানেজ করি না। কারণ আমাদের ডাক্তারদের মধ্যে কিন্তু পেইনের অ্যাসেসমেন্ট এবং ম্যানেজমেন্ট সম্বন্ধে নলেজ কিন্তু খুবই পুর। 2 নম্বর হচ্ছে, আমরা যদি জানিও যে ক্যান্সার পেইনের ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে, কিন্তু আমরা করতে ভয় পাই। স্পেশালি যদি আমরা ওপিওয়েড বা মরফিনের কথা বলি, যেমন আমরা নেক্সট ক্লাসে যখন ম্যানেজমেন্ট নিয়ে আলাপ করবো, তখন আমরা মরফিন নিয়ে কথা বলবো। সে এই মরফিন প্রেসক্রিপশনে আমাদের মধ্যে একটা ধরনের ওপিওফোবিয়া আছে। 3 নম্বর হচ্ছে, আমরা পেশেন্টের যে রিপোর্টিং আছে, সেই রিপোর্টিংটাকে আমরা অনেক সময় ডাউট করি। যেমন একটা পেশেন্ট হয়তো 2টা 3টা ব্যথার ওষুধ পাচ্ছে বিভিন্ন রকম, পাওয়ার পরও রুগীটা বলতেছে তার ব্যথা কমে নেই। আপনি মনে করতেছেন যে
রুগীটা হয়তো পাড়ায় পাড়ায় ও হয়তো গিয়ে করতেছে, ম্যালিগনেটিং করতেছে। সো আমরা অনেক সময় পেশেন্টের রিপোর্টিংটাকে আমরা গুরুত্ব দিই না। 4 নাম্বার, উল্টা আবার এরকম হইতে পারে যে পেশেন্টরা তাদের পেইনকে ঠিক মতন এক্সপ্রেস করতে ভয় পায়। কারণ এক, যে রোগীটা 3 মাস ধরে ডাক্তারের কাছে ব্যথা কমে নেয়, তখন মনে করলো এই নতুন ডাক্তারের কাছে আর বলে কি লাভটা হবে, এই এটা আর নতুন কি করবে। এটা গেলো এক। 2 নাম্বার হচ্ছে, আমি যদি বেশি বেশি ব্যথার কথা বলি তাহলে আমাকে আরো বেশি বেশি ব্যথার ওষুধ দিবে, আর ব্যথার ওষুধ বেশি খাওয়া মানে তো কিডনির 12টা বাজবে। এমনিতে ক্যান্সার, তার উপর এখন আবার কিডনিরও 12টা বাজে যাবে। তো এই জন্য অনেক সময় দেখা যায় যে রুগীরাও কিন্তু ঠিক মতন পেইনের রিপোর্টিং করে না। এখন যদি আমি ক্যান্সারের কথা বলি, ক্যান্সারের সব রোগীর কিন্তু পেইন থাকে না, যেটা অ্যারাউন্ড 75% পেশেন্টের পেইন থাকে। এর মধ্যে 25% পেশেন্টের সিঙ্গেল সাইটে পেইন, 25%-এর টু সাইটে পেইন, আর বাকি 25%-এর 3 or more সাইটে পেইন থাকে। আসেন একটা রোগীর গল্প দেখি। ধরলাম যে একজন মহিলা যার বয়স 35 বছর বয়স, যার ডায়াগনোসিস হচ্ছে কার্সিনোম অফ সার্ভিস, তার বোন মেটাস্টেসিস আছে। গত 3 বছরে ওনার সার্জারি হয়েছে, কিমোথেরাপি পেয়েছেন, রেডিওথেরাপি পেয়েছেন, কিন্তু গত 1 মাস ধরে উনি সিভিয়ার ব্যাক পেন এবং ফাউল স্পেলিং, ভ্যাজিনাল ডিসচার্জ, পারভ্যাজিনাল ব্লিডিং এগুলো নিয়ে আহ যন্ত্রণায় কাতরাচ্ছে। এবং তার এতদিনের ট্রিটমেন্ট চালাতে গিয়ে তার পরিবার মোটামুটি জমি জমা বা টাকা পয়সা সব খরচ করে এখন দেনাগ্রস্ত। তার যে গরিব দিনমজুর স্বামী ছিল তাকে ছেড়ে চলে গেছে। তার ছোট ছোট যে 2টা বাচ্চা ছিল তাকে তার কাছ থেকে সরাই নেওয়া হয়েছে। উনি সবার থেকে কেমন আইসোলেটেড হয়ে গেছেন। মোটামুটি এই দুর্গন্ধ, রক্ত এগুলোতে মাখামাখি হয়ে ঘরের এক কোণে পড়ে থাকেন। দিনে দিনে উনি বিষণ্ণতায় ভুগতেছেন। তার মাথায় সবসময় এই চিন্তাটা ঘুরতে থাকে যে কেন আল্লাহ আমাকে এই বয়সে, এত অল্প বয়সে এরকম একটা রোগ দিল। এবং আলটিমেটলি তার মাথায় কিন্তু সুইসাইডাল থট, মরে যাওয়ার চিন্তা তার মাথায় ঘুরতে থাকে। এখন এই ধরনের রোগীগুলোর ক্ষেত্রে যখন আমরা তাদের হিস্ট্রি সার্চ করতে যাই বা তাদের সাথে ম্যানেজমেন্টের জন্য কথা বলতে চাই, আমরা হয়তো প্রথম যে 3টা আছে ফিজিক্যাল বা শারীরিক কষ্টগুলো আছে সেগুলোর দিকে নজর দিই। কিন্তু এর বাইরে যদি আমরা দেখি যে তার যে আরো বিভিন্ন ধরনের কষ্ট বা সাফারিং গুলো আছে, সেগুলো কিন্তু আমাদের কিন্তু না দেখায় থেকে যায়, যে আমরা এক হচ্ছে সার্চ করি না, অ্যাসেস করি না, অথবা গুরুত্ব দেই না, বা এইটাও যে গুরুত্ব বহন করে সেটা হয়তো আমরা জানি না। তাহলে সব ধরনের ব্যথা বা কষ্ট কিন্তু আসলে দেখা যায় না বা ফিল করা যায় না। সো এই জন্য প্যালিয়েটিভ কেয়ার যখন আমরা একটা পেশেন্টকে টোটাল কেয়ার দিতে চাই, হলিস্টিক কেয়ার দিতে চাই, তাহলে অবশ্যই তার পেশেন্টকে যে টোটাল পেইন আছে সেটা অ্যাসেস করতে হবে। সো এই টোটাল পেইনের যে কনসেপ্টটা, এটা এসছে হচ্ছে সিসিলি সন্ডার্স এর কাছ থেকে। সিসিলি সন্ডার্স কে উনি? কে বলতে পারবেন? হু ইজ সিসিলি সন্ডার্স? কেউ নাম শুনেন নাই? মডার্ন প্যালিয়েটিভ কেয়ারের স্যার ফাউন্ডার, নার্স, ব্রিটিশ ইয়াস। নার্স অ্যান্ড ক্লিনিশিয়ান। ফিজিশিয়ান। হ্যাঁ, প্রথমে উনি নার্স ছিলেন, পরে ফিজিশিয়ান হন, এবং রাইট যে মডার্ন যে প্যালিয়েটিভ কেয়ার মুভমেন্ট সেটার জনক ওনাকেই বলা হয়। ড্যাম, তোমার ওনার একটা উপাধি আছে ড্যাম, ড্যাম সিসিলি সন্ডার্স। সো উনিই হচ্ছেন ওই যে যে সেন্ট ক্রিস্টোফার হসপিস আছে সেটা উনি প্রতিষ্ঠা করেন আর কি। আচ্ছা, সো এই ড্যাম সিসিলি সন্ডার্সই এই কনসেপ্ট অফ টোটাল পেইনটা দেন, যেখানে 4 ধরনের পেইনের কথা বলা হচ্ছে: ফিজিক্যাল, সাইকোলজিক্যাল বা ইমোশনাল, সোশ্যাল এবং স্পিরিচুয়াল। সো ফিজিক্যাল কষ্টগুলো কি? যেমন একটা হচ্ছে ফিজিক্যাল পেইন, যে ক্যান্সারের কারণে ব্যথা হতে পারে। তারপর আপনারা যেগুলো বলেছেন, ব্রেথলেসনেস, নশিয়া, ভমিটিং, কনস্টিপেশন, ডায়রিয়া, এসব কিছু হতে পারে। সাইকোলজিক্যাল বা ইমোশনালের মধ্যে যেগুলো আছে যে এই রোগের সাথে অ্যাডজাস্টমেন্ট করতে প্রবলেম, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলা মানুষের মধ্যে হতাশা কাজ করা, আশা হারিয়ে ফেলা, বিষণ্ণতা, এসব কিছু হচ্ছে সাইকোলজিক্যাল সাফারিং। সোশ্যাল বা সামাজিক কষ্টগুলো কেমন হতে পারে? যে নিজেকে অন্যান্য ফ্যামিলি মেম্বারদের উপর বোঝা মনে করা, অন্যান্য ফ্যামিলি কেয়ার গিভারদের সাফারিং, তার যে নিজস্ব যে একটা পরিবারের উপর সমাজে যে একটা রোল ছিল, পরিবারের কর্তৃত্ব ছিল, সেই জিনিসগুলো চলে যাওয়া, এইগুলা। স্পিরিচুয়াল বা আধ্যাত্মিকতা, এটা একটা 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 বিশাল একটা কমপ্লিকেটেড সাবজেক্ট আমি বলবো। সো সেটার ভিতরে এখন ঢুকবো না, এটা যখন আলাদা সেশন হবে তখন আমরা আলাপ করবো। শুধু আমি বলি যে এরকম স্পিরিচুয়াল সাফারিং এর এক্সাম্পল কি হতে পারে। যেমন একটা হতে পারে যে, যেখানে উদাহরণটা দেওয়া হয়েছে যে কেন আল্লাহ আমাকে এরকম একটা রোগ দিলেন, জীবনের কি মানে, এভাবে বেঁচে থেকে কি লাভ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে কি লাভ হলো। এই ধরনের যে কোশ্চেন গুলো আসে, সাফারিং গুলো আসে, সেটাই হচ্ছে স্পিরিচুয়াল সাফারিং। আবার অনেকের মধ্যে হইতে পারে যে
গিল্ট ফিলিং হতে পারে, যেমন আমি এই 10 বছর আগে অমুক লোকটাকে আমি মেরেছিলাম বা কষ্ট দিয়েছিলাম, যার কারণে আল্লাহ আমাকে এরকম কষ্ট দিচ্ছে এখন। সেরকম গিল্ট ফিলিংও হতে পারে। এগুলো হচ্ছে স্পিরিচুয়াল সাফারিং এর এক্সাম্পল। সো তাহলে টোটাল পেইন মানে আমাদেরকে একটা পেশেন্টে কিন্তু এই 4টা ডোমেনের পেইনের অ্যাসেস করতে হবে। যদি ক্যান্সার পেশেন্ট নিয়ে আমরা ডিল করি, ক্যান্সার পেশেন্টের পেইনের ক্ষেত্রে মেইনলি যে কজগুলো আছে সেগুলোকে 4টা ক্যাটাগরিতে ভাগ করা যায়। যেমন ক্যান্সার ইটসেলফের কারণে হতে পারে, যেমন লাইক ধরেন ব্রেস্টে ক্যান্সার হয়েছে, সো সেখানে সফট টিস্যুতে ক্যান্সার ইনভলভমেন্টের কারণে হতে পারে। সেটা যদি ভিসেরাতে, গাটে হয়, বোনসে হয়, নার্ভ হয়, সেই জন্য আপনার পেইন হতে পারে আমাদের। ট্রিটমেন্টের কারণে অনেক সময় পেইন হয়, যেমন কেমোথেরাপি হয়ে মিউকোসাইটিস, যেটা হচ্ছে আমাদের যেমন ওরাল মিউকোজা আপনারা জানেন, কেমোথেরাপি পেলে পরে সেটা ইনফ্ল্যামড হয়ে যায়, মিউকোসাইটিস হয়, সেই কারণে পেইন হতে পারে। আবার রেডিওথেরাপির কারণে ফাইব্রোসিস হয়ে যায়, সেটার কারণে পেইন হতে পারে। আমাদের যে ক্যান্সার পেশেন্ট গুলো আছে সেগুলোর ম্যাক্সিমামই হচ্ছে ডেবিলেটেড পেশেন্ট। সো এই ডেবিলিটির কারণে বা অনেকদিন ধরে বেড রিডেন থাকার কারণে তাদের মধ্যে কনস্টিপেশন, মাসল স্পাজম, টেনশন এগুলো ডেভেলপ করে। তো 4 নম্বর যে কজটা, এটা কিন্তু ভুললে চলবে না, যে ক্যান্সারের পাশাপাশি কিন্তু একটা মানুষের কিন্তু আলাদা কনকারেন্ট আরেকটা কিন্তু এই মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার থাকতে পারে। যেমন কারো লাম্বার স্পন্ডাইলোসিস থাকতে পারে, নি অস্টিও আর্থ্রাইটিস থাকতে পারে, রিউমেটয়েড আর্থ্রাইটিস থাকতে পারে। তো সেটাও কিন্তু আমাদের ভুললে চলবে না। এখন আসি, আচ্ছা এতটুকু কি সবার কাছে ক্লিয়ার? সো আমরা পেইন কি সেটা নিয়ে কথা বললাম, টোটাল পেইন কি সেটা নিয়ে আলাপ করলাম। এতটুকু কি সবার কাছে ক্লিয়ার, স্পেশালি যারা নতুন আছেন তাদের কাছে? জি স্যার। ওকে, গুড। তাহলে আমরা নেক্সটে চলে যাই। আমরা এখন পেইনের টাইপস বা ক্লাসিফিকেশন নিয়ে কথা বলবো। পেইনকে প্রথমে যদি আমরা ডিউরেশন অনুযায়ী ভাগ করি, সো একটা হচ্ছে অ্যাকিউট আর হচ্ছে ক্রনিক পেইন। সো সহজ ভাষায় বলতে গেলে যেটা একেবারে রিসেন্ট অনসেট সেটাকে বলা হচ্ছে অ্যাকিউট পেইন। আর ক্রনিক পেইন যেটা ইউজুয়ালি মোর দেন 3 মান্থস ধরে লাস্ট করতেছে, সেটাকে হচ্ছে আপনার ক্রনিক পেইন বলা হয়। এরপরে যেটা প্যালিয়েটিভ কেয়ারে আমরা ট্রিটমেন্টের পারপাসে আমাদের যে জিনিসটা মেইনলি দরকার হয়ে থাকে, দুই ধরনের পেইনকে বলা হচ্ছে, একটা হচ্ছে নসিসেপটিভ আর একটা হচ্ছে নিউরোপ্যাথিক পেইন। যে ছবিটা দেওয়া আছে, যে ওই যে সাদা কালো ছবিটা, ওইটা কিসের ছবি বলেন দেখি? ছোটবেলায় আঁকতে হতো আমাদের, কে বলতে নিউরন পারবেন? স্যার। স্যার নিউরন স্যার। নিউরনে সেন্সরি নিউরন। স্পাইনাল নার্ভ। স্পাইনাল নার্ভ অথবা পেরিফেরাল নার্ভের ছবি, রাইট। নিউরন তো এটা না, নিউরন হচ্ছে এই যে, কই, এই যে এটা এটা যেটা দেখাচ্ছে এটা নিউরনের ছবি। এই যে একজন ডেনড্রাইট জিনিসগুলো, এটা নিউরনের ছবি। এটা হচ্ছে একটা স্পাইনাল নার্ভের ছবি। দেখতে পাচ্ছ এই যে ব্রেইনের যে, সরি, স্পাইনাল কর্ডের যে ডর্সাল হর্ন আছে, এখান থেকে স্পাইনাল নার্ভটা শুরু হয়ে তারপর এখানে ফ্রি নার্ভ এন্ডিংস এর মাধ্যমে কি এটা শেষ হয়েছে। What is a pseudo unipolar neuron, sir? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তারপরে যেটা আসি, এখন এই যে স্পাইনাল নার্ভের ছবিটা দেখানো হয়েছে এখানে, যেটা ফ্রি নার্ভ এন্ডিংস, যেটা ধরেন বিভিন্ন আমাদের শরীরে বিভিন্ন স্থানে অসংখ্য ফ্রি নার্ভ এন্ডিংস আছে, যেমন স্কিন, মিউকোসা মেমব্রেন, ব্রেইন, স্পাইনাল কর্ড, এইসব জায়গায় আছে। সো ফ্রি নার্ভ এন্ডিংস থেকে যখন পেইনটা উৎপত্তি হবে তখন সেটাকে বলা হচ্ছে নসিসেপ্টিভ পেইন। আর রেস্ট অফ দ্য পার্ট থেকে, যে আমাদের যে নার্ভাস সিস্টেমের যে রেস্ট অফ দ্য পার্টে ডিজিজ নিউরন থেকে যে পেইনটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে নিউরোপ্যাথিক পেইন। সো এক্সাম্পল কেমন হতে পারে, যেমন নসিসেপ্টিভ পেইনের এক্সাম্পল কেমন হতে পারে, যেমন আমি বলেছিলাম যে নি জয়েন্ট ফুলে গেছে, ইনফ্লামেশন হয়েছে, সেটার পেইন হতে পারে। কোনো জায়গায় ফ্র্যাকচার হলে পেইন হতে পারে। সিএ ব্রেস্ট বা সিএ লাং হচ্ছে, সেখানে হতে পারে। গাটের ম্যালিগনেন্স হচ্ছে, ভিসেরাল পেইন হচ্ছে, সেখানে হতে পারে। সেগুলো হচ্ছে নসিসেপ্টিভ পেইন। আর নিউরোপ্যাথিক পেইনের বেস্ট এক্সাম্পল কি বাংলাদেশে? ওই নিউরোপ্যাথিক পেইনের 1 নম্বর কজ কি? ডায়াবেটিক Diabetic নিউরোপ্যাথি। neuropathy. এক্স্যাক্টলি, ডায়াবেটিক নিউরোপ্যাথি। সো এটা ছাড়াও ক্যান্সারে অনেক সময় বোন ম্যাটস হয়ে যখন সেটা নার্ভের উপর, রুটের উপর চাপ দেয়, সেখান থেকে মেটাস্টেস হয়ে হতে পারে। পিএলআইডি থেকে ট্রমার কারণে স্পাইনাল কর্ড কম্প্রেশন হয়, সেগুলো থেকে হতে পারে। যখন নসিসেপ্টিভ পেইন এবং নিউরোপ্যাথিক পেইন একটা পেশেন্টে একই সাথে কম্বাইনলি প্রেজেন্ট থাকে, তখন সেটাকে আমরা বলে থাকি মিক্সড পেইন। এটা গেল। তাহলে এক্সাম্পলস অফ নসিসেপ্টিভ পেইন কি বললাম? যেমন এখানে আবার দেখানো হচ্ছে, যেমন ফ্র্যাকচার হলে, অ্যাপেন্ডিসাইটিস হলে, লেবার পেইন, দাঁতের ব্যথা, আর্থ্রাইটিস, এগুলো সবই হচ্ছে আপনার নসিসেপ্টিভ পেইন এক্সাম্পল। সানি, যাদের মাইক্রোফোনটা আনমিউট হয়ে যায়, সাউন্ড নয়েজ বেশি হলে মিউট করে দিয়েন। জি স্যার, আমি এটা দেখতেছি। ওকে, সো এগুলো হচ্ছে নসিসেপ্টিভ পেইনের এক্সাম্পল। নিউরোপ্যাথিক পেইনের এক্সাম্পল তাহলে কি? যেমন আমরা অলরেডি বলেছি, যেমন নার্ভ ইনজুরি হলে নার্ভ কম্প্রেশন,
যে জায়গাটা হাত দিয়ে আছে, যে নার্ভ কম্প্রেশনের ছবিটা দেখা যাচ্ছে, এখানে কোন কি হয়? এখানে কোন স্যার কার্পাল নার্ভ কার্পাল টানেল কম্প্রেশন? টানেল সিনড্রোম। সিনড্রোম। এক্স্যাক্টলি, কার্পাল কোন নার্ভ টানেল কম্প্রেশন সিনড্রোম। হয়? মিডিয়ান নার্ভ স্যার। না। ওকে, রাইট। তারপরে এরপর ছবিতে দেখা যাচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি, যেমন ডায়াবেটিসের কারণে হইতে পারে। তারপর সেন্ট্রাল পেন, এটাও বলা হচ্ছে এখানে পার্টিকুলার ফ্র্যাকচারে শেখানো হচ্ছে। সেগুলো হচ্ছে নিউরোপ্যাথিক পেনের এক্সাম্পল। তাহলে আমি যদি বলি আবার এক করে আসি, তাহলে পেইন কি সেটা আমরা বলেছি, যেটা আনপ্লেজেন্ট সেন্সরি এবং ইমোশনাল এক্সপিরিয়েন্স, যেটা অ্যাকচুয়াল অথবা অ্যাকচুয়াল আর পটেনশিয়াল টিস্যু ড্যামেজের কারণে এই পেইনের উৎপত্তি হচ্ছে। নসিসেপশনটা কি তাহলে, যে কোথাও যদি কোনো ধরনের নশা স্টিমুলাই, লাইক কেটে যাওয়া, আগুনে পুড়ে যাওয়া, এই ধরনের কোনো কিছু স্টিমুলাস থাকে, তাহলে সেখান থেকে সাইট অফ ইনজুরি থেকে ব্রেন পর্যন্ত সিগন্যাল গিয়ে আমাদের যে পেইনটা দিচ্ছে সেটা হচ্ছে নসিসেপশন বা নসিসেপটিভ পেইন। নিউরোপ্যাথিক পেইন থেকে কি বলেছি, যে সোমাটোসেন্সরি যে নার্ভাস সিস্টেম আছে সেখানে যদি কোনো লেশন থাকে, নার্ভাল লেশন থেকে হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে নিউরোপ্যাথিক পেইন। এরপরে আমি আবার আরেকটা এক্সট্রা টাইপ বলছি, যেটাকে বলা হচ্ছে নসিপ্লাস্টিক পেইন। এটাও হচ্ছে নিউরোপ্যাথিক পেইনের মতনই আরেক ধরনের পেইন, স্পেশাল টাইপ নসিপ্লাস্টিক পেইন। এই নসিক প্লাস্টিক পেইনটাতে এখানে কিন্তু কোনো নার্ভের বা কোথাও কিন্তু ড্যামেজ হচ্ছে না, কিন্তু তারপরেও দেখা যায় যে সামহাও আমাদের নার্ভাস সিস্টেমে যে নর্মাল যে স্ট্রাকচার বা নর্মাল যে প্যাথোফিজো আই মিন নর্মাল যে ফেনোমনা আছে সেটা অল্টার্ড হয়ে যাওয়ার কারণে তখন আমাদের মধ্যে একটা ক্রনিক পেইনের তৈরি হচ্ছে। সো এই ক্ষেত্রে নসিপ্লাস্টিক পেইনের এক্সাম্পলটা কি? যেমন যেগুলো আমরা সাধারণত বলে থাকি যে আপনার যেমন ওই যে পেইন গুলো আর কি, সোমাটোফর্ম ডিসঅর্ডারের যে পেইন গুলো আছে, যেমন ফাইব্রোমায়ালজিয়া, তারপর কমপ্লেক্স রিজিওনাল পেইন, তারপর হচ্ছে কিছু যাদের ক্রনিক হেডেক বা ক্রনিক ব্যাক পেইন থাকে, ভিসাল পেইন ডিসঅর্ডার যেমন আইবিএস হইতে পারে, পেশেন্টের নন আলসার ডিসপেপসিয়া হইতে পারে। সো এই ধরনের পেইন গুলো হচ্ছে নসিপ্লাস্টিক পেইন। আবার অনেক সময় পাবেন যে অ্যালোডাইনিয়া হাইপারঅ্যালজেসিয়া, এই সবগুলোই হচ্ছে আপনার নসিপ্লাস্টিক পেইনের এক্সাম্পল। তাহলে আমরা যদি একটু কম্পেয়ার করতে চাই, তাহলে নসিসেটিভ পেইনটা হচ্ছে টিস্যু ইনজুরি থেকে, এবং এখানে একটা প্রোটেক্টিভ ফাংশন কাজ করে। কারণ কোথাও যদি আপনি বাড়ি খান, কেটে যায়, আগুন লাগে, তাহলে কিন্তু আপনি সেখান থেকে আপনি প্রোটেকশনের মাধ্যমে নিজেকে সরিয়ে আনার চেষ্টা করবেন। এটা ইউজুয়ালি ওয়েল লোকালাইজড হয়, এবং সাধারণত শার্প বা অনেক সময় ডাল, আহ, যদি ব্লান্ট ট্রমা হয় তাহলে সেক্ষেত্রে ডাল পেইনও হতে পারে। নিউরোপ্যাথিক পেইনটা কি বলেছি, এটা নার্ভাস সিস্টেমের ইনজুরি থেকে হয়। এখানে কোনো প্রোটেক্টিভ ফাংশন কাজ করে না, কারণ আপনার নার্ভের ভিতরে ব্যথা হলে ওখান থেকে তো আপনি আর হাত সরানোর মতন বা সরিয়ে সরিয়ে নিয়ে আসার মতন কিছু করতে পারছেন না। এটাকে চাইলে আপনার লোকালাইজ করা যায় যদি সিঙ্গেল মনোনিউরোপ্যাথি হয় বা এরকম হয়, বাট অনেক সময় এটা ভেগ থাকে বা পোরলি লোকালাইজ থাকে। সাধারণত এই ক্যারেক্টার গুলো আমরা নিউরোপ্যাথিক পেনে দেখতে পারি, যেমন বার্নিং, স্ট্যাবিং, শুটিং, টিংনিং। রোগীরা সাধারণত ঝিনঝিন শিরশির করা, জ্বালা পোড়া করা, এই ধরনের কথাগুলো বলে থাকে। ইন কম্পারিজন টু দ্যাট, নসিপ্লাস্টিক পেইনটা হচ্ছে যেখানে কোনো ক্লিয়ার ইনজুরি থাকবে না, এখানেও কোনো প্রোটেক্টিভ ফাংশন কাজ করে না, এটাও ওয়াইড স্প্রেড থাকে এবং পোরলি লোকালাইজড হয়, এবং সাধারণত বার্নিং টাইপের পেইন হয়ে থাকে। এই যে ছবিটা দেখা যাচ্ছে, এই ছবিটা এরকম কি দেখেছেন আপনারা কখনো চিত্র, বা এই কাজগুলো যে মানুষ করে স্যার দেখছেন? মহরমের 10 তারিখে অনেকে স্যার। নিজে নিজেকে এক্স্যাক্টলি, পেইন দেয়। এক্স্যাক্টলি। মহরমের সময় এটা, তারপর অনেকটা আছে না যে চাবুকের মতন, কেমন স্টিলের ধারালো চাবুকের মতন দিয়ে নিজের শরীরকে ক্ষত বিক্ষত করতে থাকে। তাহলে তাদের কি পেইন লাগে না তখন? স্যার পেইন তো লাগে, কিন্তু পেইনের মাধ্যমে ওরা হয়তো স্পিরিচুয়াল একটা কিছু অ্যাচিভ করতে চায় স্যার, এই জন্য। রাইট। সো তাহলে আমরা চাইলে আমরা না, মানে সবাই না, এটা কেউ কেউ চাইলে কিন্তু তার যে পেইনের যে পারসেপশন আছে সেটাকে কিন্তু অল্টার করতে পারে। ঠিক আছে? এবং এই তার যে পেইনের যে পারসেপশন বা এক্সপিরিয়েন্স আছে, এটা কিন্তু আপনার যে রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড, কালচারাল ব্যাকগ্রাউন্ড, এগুলো দ্বারা কিন্তু চাইলে আপনার ইয়ে করা সম্ভব। আহ এটাকে মডুলেট করা বা মডিফাই করা সম্ভব। যেমন আছে না, আমি আসলে ভুলে গেছি, এটা কি তিব্বতে না কোথায় হয়েছিল, যে ধরেন আহ নিজের গায়ে আগুন লাগাই দিয়ে বসে থাকা, হ্যাঁ, প্রতিবাদ স্বরূপ। এটা তিব্বতে না কোথায় যেন পড়লো, যে একজন সন্ন্যাসী টাইপের মানুষ ধরেন নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালাতে ঠিক ওইভাবে ধ্যানের আসনে বসে আছে, তার শরীর আগুনে পুরো ছারখার হয়ে যাচ্ছে কিন্তু তার কোনো নড়াচড়া নাই। সো এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাছিলাম যে আমাদের যে সেন্ট্রাল যে সিস্টেম আছে, পেইন পাথওয়ে বা আছে, সেটাকে কিভাবে চাইলে মডিফাই করা যায়। সো এইটা দেখানোর উদ্দেশ্যটা কি, সো একটা যখন ফিনার appendix হয় সেখান থেকে নসিসেপশনের মাধ্যমে তো আমরা আসলে পেইন জিনিসটা পারসেপ্ট করি। কিন্তু এই জায়গাটার মধ্যে কিন্তু অনেকগুলা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর আছে, যেমন বিলিফ, আপনার ভিতরে বিলিফটা কি আছে, আপনার
সাথে কনক্রেন্ট মুডের যে অ্যাংজাইটি ডিপ্রেশন এই জিনিসগুলো আছে কিনা, কালচারাল ফ্যাক্টর, স্পেশালি আমরা যেমন মহরমের কথা বললাম যে রিলিজিয়াস ফ্যাক্টর বা সোশ্যাল আরো ফ্যাক্টর এগুলো থাকতে পারে। তারপর আদার কোনো ইলনেস ডায়াবেটিস আছে কিনা, পাস্ট এক্সপিরিয়েন্স যে আগেও আপনি পেইন পেয়েছি কিনা, তখন পেইনের পারসেপশন কেমন ছিল, সোশ্যাল ফ্যাক্টর যে আপনার ফ্যামিলি রিলেশনশিপ কেমন, সোশ্যাল রিলেশনশিপ কেমন, সেগুলো সবকিছু কিন্তু আপনার একটা পেশেন্টের যে পেইন পারসেপশন বা এক্সপিরিয়েন্স আছে সেটাকে কিন্তু আমরা এফেক্ট করতে পারি। সো এই ছবিটা যদি দেখি, এটা পেন সিগন্যালিং পাথওয়ে যেটা আছে সেটাকে খুব ইজি ভাষায় দেখানো হয়েছে। একদম নিচে থেকে শুরু করে যদি দেখি, তো ধরলাম যে এখানে আমার যে ফ্রি নার্ভ এন্ডিস আছে সেখানে কোনো ইনজুরি হয়েছে, যে নসা স্টিমুলাই যেটা আমরা বলছি সেটা হয়েছে ইনজুরির কারণে। তো এই নোসিসেপ্টর যেগুলো আছে সেগুলো তখন স্টিমুলেটেড হলো। স্টিমুলেটেড হওয়ার পরে এখানে কেমিক্যাল কিছু সাবস্টেন্স রিলিজ হয়, এবং হওয়ার পরে এখান থেকে আমাদের যে পেইন সিগন্যালটা আছে পেরিফেরাল নার্ভ দিয়ে স্পাইনাল কর্ড হয়ে তারপর কিন্তু ওঠা শুরু করলো। সো এই যে স্পাইনাল কর্ড যেটা আছে এই জায়গাটা হচ্ছে এই ডর্সাল হর্ন, এখানে এটা হচ্ছে আমাদের আহ, এই ফার্স্ট অর্ডার নিউরন এখানে এসে শেষ হলো, দেন সেকেন্ড অর্ডার নিউরনটা আপনার উঠা শুরু করলো অ্যাসেন্ডিং পাথওয়ের মাধ্যমে। উঠে গিয়ে তারপর এটা এখান থেকে চলে যায় হচ্ছে, প্রথমে যায় হচ্ছে থ্যালামাসে। থ্যালামাসে যাওয়ার পর সেখান থেকে থার্ড যে অর্ডার নিউরন গুলো আছে সেগুলো ব্রেনের বিভিন্ন জায়গায়, যেমন হচ্ছে ধরেন সেন্সরে কর্টেক্স আছে, তারপর এখানে বলা হচ্ছে যে লিম্বিক সিস্টেম আছে, হ্যাঁ ব্রেন স্টেম আছে, এগুলো বিভিন্ন জায়গায় চলে যায়। এভাবে কিন্তু এই জিনিসটা পুরোটা কিন্তু পেইন পাথওয়েটা অ্যাসেন্ডিং হতে উপরে উপরে উঠলো। তার সাথে কিন্তু সেন্সরি সিস্টেমের মধ্যে কিন্তু একটা ডিসেন্ডিং পাথওয়ে আছে, যেটাকে এখানে দেখানো হচ্ছে, এটা মডুলেশন বলা হচ্ছে। এই জিনিসটা কি করে যে এটা আমাদের ব্রেন থেকে ডিসেন্ডিং একটা পাথওয়ে, ইনহিবিটর একটা পাথওয়ে কিন্তু আবার নিচের দিকে নামে। তো এটা কি করে আমাদের যে পেইনের যে পারসেপশনটা আছে সেটাকে ইনহিবিট করে রাখে, যাতে আমাদের পেইনটা কম পারসেপ্ট হয়। সো এই পুরোটাই হচ্ছে যে কিভাবে আমাদের শরীরে একটা স্টিমুলাই থেকে পেইন তৈরি হচ্ছে সেই জিনিসটাকে এখানে সংক্ষেপে বোঝানো হয়েছে। তাহলে যখন একটা মানুষ আঙ্গুল কেটে গেল, দেখেন একটা আঙ্গুলে কাট ইনজুরি হয়েছে, এখানে কি হচ্ছে, নসিসেপ্টর অ্যাক্টিভেশন হচ্ছে, মেকানিক্যাল এবং কেমিক্যাল যে চেঞ্জ সেগুলো হচ্ছে। হওয়ার পরে এই যে ইলেকট্রিক্যাল সিগন্যালটা আছে সেটা, যে নার্ভ ফাইবার যে আছে এ ডেল্টা সি ফাইবার বিভিন্ন ধরনের ফাইবার আছে সেগুলো দিয়ে উপরের দিকে চলে যায়, মেইনলি অ্যাসেন্ডিং ট্র্যাক দিয়ে উপরে ওঠে, এবং যেটা বলেছি আমি শেষ পর্যন্ত থ্যালামাসে পৌঁছে এটা তারপর বিভিন্ন জায়গায় চলে যায় সিগন্যালগুলো, যেমন ব্রেন কর্টেক্স, সেন্সরি মোটর সেন্সরি কর্টেক্সে, ব্রেন স্টেমে, লিম্বিক সিস্টেমসে, এবং কিছু ডিসেন্ডিং ইনহিবিশন তখন কাজ করে। আবার যখন আমাদের নিউরোপ্যাথিক পেইনের কথা চিন্তা করি, যেমন ডায়াবেটিক নিউরোপ্যাথি, কেন হচ্ছে, ডায়াবেটিস ইটসেলফ একটা নার্ভের ডাইরেক্ট ইনজুরি করছে, ফলে কি হয় যে স্পন্টেনিয়াস ফায়ারিং হতে থাকে, এবং কিছু অ্যাবনর্মাল কানেকশন বা সিগন্যালিং হতে থাকে, এবং যে নর্মাল যে ইনহিবিটরের যে ডিসেন্ডিং এগুলো ইনহিবিটরি ইয়েটা দেখেছিলাম সেই জিনিসটা কিন্তু লস হয়ে যায়। তার কারণে এই কারণে ডায়াবেটিক নিউরোপ্যাথিতে যে নিউরোপ্যাথিক পেইনের যে এক্সাম্পল গুলো আমরা পড়েছি সেই জিনিসগুলো হতে থাকে। নসিপ্লাস্টিকের একটা এক্সাম্পল যেটা হচ্ছে, যেমন আইবিএস এর কথা বলেছি, ইরিটেবল বাউল সিনড্রোম থেকে পেশেন্টের কিন্তু ক্রনিক নসিপ্লাস্টিক অ্যাবডোমিনাল পেইন হতে পারে। এখন এই নসিপ্লাস্টিক পেইনটা কেন হয় এটার পুরোপুরি আইডিয়াটা আমাদের কাছে শিওর না, তবে মনে করা হয় যে আমাদের যে নর্মাল সেন্সরি যে পাথ হয়ে থাকে সেটার সেন্সিটাইজেশন হয়ে যায়, এবং এটার কারণে দেখা যাচ্ছে হোয়াইট স্প্রেড পেইন হচ্ছে, অনেক সময় এটা মাঝে মধ্যে ব্যথাটা অনেক বেড়ে যায়। এবং যে জিনিসটা বলেছি যে আমাদের যে নর্মাল যে ইনহিবিটরের যে ইয়াটা আছে, মডুলেশনটা আছে, সেই জিনিসটা কিন্তু এখানে সিগন্যালটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, আর এখানে যে এটার সাথে সাথে এই ধরনের পেশেন্ট গুলো আরো কিছু সিমটম থাকে, কারণ এটা যে ওই থ্যালামিক কানেকশনের মাধ্যমে সিমটম গুলো তৈরি হয়, যেমন ফ্যাটিক, স্লিপ মেমোরি, মুড ডিস্টারবেন্স। যেমন ধরেন একটা ফাইব্রোমাইলজিয়ার পেশেন্টের বা আইবিএস এর পেশেন্টে কিন্তু দেখবেন যে এই ধরনের সিমটম কিন্তু সাথে অনেক সময় থাকে এগুলো। তাহলে এটা গেল যে তিন ধরনের আমি যে পেইনের ইয়েটা সেটা আহ, ইয়ে করে বলার চেষ্টা করলাম। তো এই যে পেইনের ক্লাসিফিকেশন গুলো বললাম, যে নসিসেপ্টিভ, নিউরোপ্যাথিক এন্ড নসিপ্লাস্টিক, কারো কোনো কোশ্চেন ক্লিয়ার হয়েছে সবার কাছে? এনি কোশ্চেন? আচ্ছা, কোশ্চেন যদি না থাকে তাহলে আমি সামনে একাই যাই। এরপর একটা পেনের কথা বলি, এটা আসলে কোনো ক্লাসিফিকেশনের জন্য না, কিন্তু এই ব্রেক থ্রু পেন এটা জানা দরকার, কারণ আমরা যখন একটা পেশেন্টের পেইন ম্যানেজমেন্ট করতে যাব তখন আমাদের এটা লাগবে। ব্রেক থ্রু পেইনটা কি? ধরেন একটা ক্যান্সারের পেশেন্টকে আমরা মরফিন দিয়েছি। মরফিন কিভাবে দিতে হয়? অ্যারাউন্ড দ্য ক্লক মেডিকেশন, মানে কি, একেবারে ঘড়ি ধরে ঠিক 4 ঘন্টা পর পর পেশেন্টকে মরফিন দেওয়া লাগে। সো ধরলাম 4 ঘন্টার পর মরফিন দেওয়ার কারণে ফলে এই পেশেন্টের পেইনটা একটা মোটামুটি একটা বেজাল লেভেলে এখানে মেনটেন হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে দিনের কিছু কিছু সময়ে এই পেশেন্টের পেইনটা হঠাৎ করে শুট করে বা বেড়ে যায়, যে স্পাইক গুলো দেখা হচ্ছে এটা হচ্ছে পেশেন্টের সাডেন যে পেইন বাড়ছে সেই জিনিসটা।
এই যে সাডেন শুট বা স্পাইক হচ্ছে রেগুলার মেডিকেশনের পরও, এই জিনিসটাকে বলা হচ্ছে ব্রেক থ্রু পেইন। এখন এই ব্রেক থ্রু পেইনটা তিনটা কারণে হতে পারে। একটা হচ্ছে ইনসিডেন্টাল পেইন। যদি পেশেন্টের নড়াচড়ার কারণে যদি পেইন বেড়ে যায় তাহলে সেটাকে বলা হচ্ছে ইনসিডেন্টাল পেইন। যদি এরকম নড়াচড়ার মতো কোনো আইডেন্টিফাইড কজ বের করা না যায়, মানে অজানা কোনো কারণে পেইন হয় বা স্পন্টেনিয়াসলি পেইন হতে থাকে, তাহলে সেটাকে বলা হচ্ছে ইডিওপ্যাথিক বা স্পন্টেনিয়াস পেইন। আর লাস্টের একটা যেটা আছে বলা হচ্ছে এন্ড অফ ডোজ ফিলার পেইন। এন্ড অফ ডোজ ফিলার পেইনটা কেমন? যে আমি বলেছি যে মরফিন, আমরা যেটা ওরাল মরফিন, শর্ট অ্যাক্টিং মরফিন, সেটা 4 ঘন্টা পর পর দেওয়া হয়। 4 ঘন্টা পর পর কেন দিই? কারণ এটা একবার দিলে অ্যাকশনটা 4 ঘন্টা পর পর থাকবে। সাধারণত 7টা, সকাল 7টা, সকাল 11টা, দুপুর 3টা, সন্ধ্যা 7টা, রাত 11টা, এভাবে চলতে থাকে। কিন্তু দেখা গেল যে 7টার সময় দেওয়া ওষুধ 11টা পর্যন্ত কাজ না করে সকাল 10টা বা 10:30 থেকে রোগীর ব্যথা বেড়ে যাচ্ছে। পরেরটা তো সেম হচ্ছে, যে 4 ঘন্টার অ্যাকশন না থেকে 3 ঘন্টা বা সোয়া 3 ঘন্টার মাথায় পেশেন্টের পেন বেড়ে যাচ্ছে। তার মানে কি, অ্যানালজেসিকের যে ডোজ আছে, অ্যাকশন আছে, সেই অ্যাকশনটা দেওয়ার শেষ হওয়ার আগে কিন্তু পেশেন্টের পেইন উঠে যাচ্ছে। তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে এন্ড অফ ডোজ ফেলার পেইন। তাহলে আমি কি বললাম? 3 ধরনের ব্রেক থ্রু পেইন নিয়ে এখানে আলাপ করলাম। এবার চলে আসি যে আমাদের যে আজকে মেইন যে আলাপের জায়গাটা, যে পেইন অ্যাসেসমেন্ট, যে একটা পেশেন্টের পেইন অ্যাসেস কিভাবে করবো। প্রথমে আমাদের কথা হচ্ছে যে আমাদের আসলে পেইন অ্যাসেস করার দরকারটা কি? ভালো মতন অ্যাসেস করা কি দরকার বলেন দেখি। ওয়াই? স্যার আউটকামটা যাতে স্যার ভালো আসে। রাইট। ওকে। আর অপটিমাল কন্ট্রোল করার জন্য স্যার পেইনটাকে। অপটিমাল কন্ট্রোল, রাইট। আর কেউ কিছু যোগ করবেন? ইফেক্টিভ ম্যানেজমেন্ট আর কি স্যার, স্টেজ অনুযায়ী জি, তাকে প্রপার কন্ট্রোল করা। জি, আসলে মেইন কথা এটাই যে ইফেক্টিভ ম্যানেজমেন্ট, অপটিমাম আউটকাম, মানুষকে কমফোর্ট দেওয়া। সেজন্য মেইনলি আমাদের কিন্তু ম্যানেজ করতে গেলে সবার আগেই পেন অ্যাসেসমেন্টটা ঠিক মতন করতে হবে। নেক্সট একটা কথা বলা হচ্ছে, আবার বলা হচ্ছে যে ফর ইফেক্টিভ আউটকাম অফ রিসার্চ, সেই জিনিসটাও বলা হচ্ছে যে আমরা অনেক সময় রিসার্চের ক্ষেত্রে পেইন নিয়ে রিসার্চ করি। সো একটা, আপনি যখন ওষুধ যে ট্রায়াল দিতে যাবেন, তো আমার যদি পেইন অ্যাসেসমেন্টটা ঠিক মতন না থাকে তাহলে কিন্তু রিসার্চের আউটকামটা কিন্তু ঠিক মতন আসবে না। সেই জিনিসটা বলা হচ্ছে এখানে। আচ্ছা, পেইন অ্যাসেসমেন্ট নিয়ে বলতে গেলে ফার্স্ট আমি একটু এই জিনিসটা কথা বলি। একটা হচ্ছে পেইনের বায়োসাইকো সোশ্যাল মডেল, যেটা আমি একটু আগে যে দেখেছিলাম যে ওটার সাথে জিনিসটা মিল আছে, যে পেইনের সাথে কন্ট্রিবিউটিং ফ্যাক্টর, যে কি কি ফ্যাক্টর গুলো আছে পেইনের যে প্রেজেন্টেশন বা পারসেপশন আছে সেটাকে কিভাবে এফেক্ট করতে পারে। যেমন মানুষের মধ্যে যে বিলিফ আছে, পেইনের প্রতি অ্যাটিটিউড, এক্সপেকটেশন কি, তার মধ্যে কি ইমোশন, তার মেমোরিতে প্রিভিয়াস যে পেইনের পারসেপশন বা এক্সপিরিয়েন্সটা সেটা, তার কন্টিনিউয়াস লার্নিং উইথ পেইন, এই জিনিসগুলো, সো এই সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলা কন্ট্রিবিউট করতে পারে। আর বায়োলজিক্যাল যেটা, রোগীর নিজস্ব শরীরে যেটা হচ্ছে, তার পেশেন্টের শরীরের ভিতরে যে কেমিক্যাল যে চেঞ্জ আছে, বায়োলজিক্যাল চেঞ্জ আছে, তার ইমিউন চেঞ্জেস, তার জেনেটিক্স, এই সব কিছু কিন্তু আবার পেন পারসেপশনকে মডিফাই করতে পারে। আর একটা যেটা রইলো সেটা হচ্ছে সোশ্যাল, যে সোশ্যাল তার যে সাপোর্ট বা সোশ্যাল স্ট্যাটাস, তার ভিতরে কি স্টিগমা কাজ করছে, যে কালচার, এই সবগুলো কিন্তু একটা মানুষকে ফ্যাক্টর করতে পারে, এফেক্ট করতে পারে। সো পেইন যখন আমরা একটা মানুষকে অ্যাসেস করতে যাব, সো আমি যদি শুধুমাত্র একটা বা দুইটা জিনিস দেখে বা আমি যদি অ্যাসেস করার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের ভুল হবে। আসেন দেখি আমরা কিছু ছবি দেখে পেইন অ্যাসেস করার চেষ্টা করি। সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? একটা বাচ্চা কান্না করছে। সো ডু ইউ থিঙ্ক দ্যাট দিস স্মল চাইল্ড ইজ ইন পেইন? ইয়েস অর নো? Yes. Yes. Why yes? It might be sir fear also, not only physical pain, but the other pain. মানে পেশেন্ট, আপনি বলতেছেন পেশেন্ট ইজ ইন পেইন, মানে ভয় হোক বা যেটা কারণে হোক, ইয়েস, তাই না? তো ছবিটা দেখে কেন মনে হলো যে বাচ্চাটা, হুম, Expression ফেসিয়াল and এক্সপ্রেশন দেখে physical. মনে হচ্ছে। মানে সোজা কথা কাঁদতেছে, তাই না? ব্যথা পেয়ে কাঁদতেছে জি। এরকম মনে হচ্ছে। দ্য আনসার ইজ নো, শি ইজ নট ইন পেইন। বাচ্চাটা কাঁদতেছে কারণ ওর মা ওকে আইসক্রিম খেতে দেয় নাই। বুঝতে পারছেন? সো আমরা তাহলে তার চেহারা এক্সপ্রেশন দেখে তো আমরা আইডিয়া করেছিলাম তার পেইন আছে, কিন্তু আসলে তার পেইন নাই। বাচ্চাটা আইসক্রিম খেতে না দেওয়ার কারণে কাঁদতেছে। পরের ছবি দেখি। ডু ইউ থিঙ্ক দিস পার্সন ইজ ইন পেইন? ইয়েস অর নো? ইয়েস। ইয়েস। ওয়াই ইয়েস? No, নো। maybe no. It's sir, it ব্রেন depend on the history. আপনার ব্যথা ইমোশনালি টাইপের স্ট্রেসড। কাজ।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস যিনি বলেন, কেন বলছেন ইয়েস? স্যার উনি তো হতে পারে উনি যে কাজ করছিলেন, মাথা ব্যথা করছে এরকম কিছু। মাথা ব্যথা করছে। আর যিনি তো নো বলেছেন কেন? ল্যাপটপ। স্যার এটা হতে পারে স্যার, উনি কোনো কারণে একটু আপসেট ফিল করতেছেন, বাট এটা আপসেট ফিল ফিজিক্যাল পেন। করতেছেন। আচ্ছা ঠিক আছে, দ্য আনসার ইজ ইয়েস। পেশেন্টে কাজ করতে করতে স্ট্রেস ইন্ডুস হেডেক হচ্ছে, ব্যাক পেইন হচ্ছে, এটা ঠিক আছে। আচ্ছা, পরের ছবিটা দেখি। ডু ইউ থিঙ্ক দিস পারসন ইজ ইন পেইন? নো। 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 ওকে, হোয়াই? নো। ইয়েস। ইয়েস। আচ্ছা, নো কেন? ওনাকে ওরিড মনে হচ্ছে বা কোনো একটা বিষয় নিয়ে ভাবছে এরকম মনে হচ্ছে। ভাবছে বা ওর মনে হচ্ছে পেইনে আছে বলে মনে হচ্ছে না। এটা কে যেন অ্যাপারেন্টলি মনে হচ্ছে আর কি স্যার, যে অ্যাপারেন্টলি মনে হচ্ছে। ইয়েস কে বললেন কেন? স্যার আমার কাছে ইয়েস মনে হয়েছে যে সে হয়তো ইমোশনাল কোনো পেইনের মধ্যে দিয়ে যাচ্ছে। ইমোশনাল পেইনের মধ্যে। ওকে, অ্যাকচুয়ালি এই পেশেন্টের পেইন আছে, পেশেন্টের ইরিটেবল বাউল সিনড্রোম আছে, এই জন্য পেশেন্টের কিন্তু ইন্টারমিটেন্ট অ্যাবডোমিনাল পেইন হচ্ছে। ওকে, নেক্সট। এই বয়স্ক মানুষটাকে দেখলে কি মনে হয়, পেইনে আছে কি নাই? পেইন আছে। ইয়েস। পেইন আছে। ইয়েস, কেন মনে হচ্ছে পেইন আছে? লো ব্যাক। লক ওনার ব্যাক। লো ব্যাক স্যার পেনে হাত ব্যাক দিয়ে পেন মনে হচ্ছে, রাখছিলেন হাঁটতে হাঁটতে পেশেন্টটা। কষ্ট হচ্ছে। হ্যাঁ, হাতে। হাঁটতে হাঁটতে ব্যথা বেড়ে গেছে, কোমর হাতে দাঁড়িয়ে আছে। কেউ কি নো বলছেন? নো বলেন না কেউ, তার মানে সবার কাছে মনে হচ্ছে পেশেন্টটা লো ব্যাক পেন হচ্ছে। আসলে পেশেন্টের কোনো পেইন নাই। পেশেন্টটা হাঁটতে হাঁটতে জাস্ট একটা পজ নিয়েছে, টায়ার্ড হয়ে গেছে, এই জন্য একটু ব্রেক নিচ্ছে। এবং ব্রেক নিতে নিতে উনি তার হয়তো রিসেন্টলি কোনো সাম স্যাড নিউজ পেয়েছে, হয়তো বা আজকে সকালে কারো মৃত্যু সংবাদ পেয়েছে, সেটা নিয়ে উনি মনে মনে ভাবছেন। তাকে দেখলে মনে হচ্ছে যে একটু দুঃখ ভরাক্রান্ত বা এরকম মনে হচ্ছে। সেটা ব্যথার কারণ না, বরং রিফ্লেকশন অন রিসেন্ট স্যাড নিউজ এটা। লাস্ট ছবি, নতুন মা, বাচ্চার মা। দেখলে কি মনে হয় বাচ্চাটা, এই মায়ের কোনো পেইন আছে? দেখলে মনে যদি হচ্ছে না, কিন্তু কেউ দেখে ব্যস্ততার মনে কথা। হচ্ছে না। বাট দেখে পেইন মনে আছে। হচ্ছে, দেখে মনে হচ্ছে না, যেহেতু হাসি খুশি, বাট পেইন আছে। তাহলে কেন মনে হলো পেইন আছে? এটা যদি মাত্র ওনার এখনই ডেলিভারি হয়েছে। ডেলিভারির ডেলিভারি। পর পর হয় বা যদি সিজারিয়ান সেকশন হয় তাহলে তো জি, তো পেই নেই। রাইট। যদিও নতুন বাচ্চা জন্ম দিয়ে মাটা হাসি খুশি, বাট মায়ের কিন্তু মডারেট পেইন আছে, কারণ তার কিন্তু ন্যাচারাল চাইল্ড বার্থ হয়েছে, তাই না? উইদাউট এনি পেইন রিলিফ। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম? আমরা যে ছবিগুলো দেখে যখন আমরা অ্যাসেস করতে গেলাম, এজিউম করতে গেলাম, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু দেখা গেছে আমাদের ধারণাগুলো ভুল প্রমাণিত হয়েছে। তো আমরা যদি পেইন অ্যাসেস করতে চাই, তাহলে যদি আমি একটা জিনিস করতে চাই, তাহলে তাহলে কি করা উচিত আমাদের? এই মানুষটা পেইনে আছে কি নাই সেটা জানতে গেলে কি করা উচিত? পেশেন্টকে আস করতে হবে। আজ করতে হবে এক্স্যাক্টলি, এক্সাম পেশেন্টের সাথে আমার জন্য। এক্স্যাক্টলি। সো দ্য বেস্ট ওয়ে টু রেকগনাইজ পেইন ইজ টু আস্ক দ্য পার্সন। যে মানুষটাকে আমরা অ্যাসেস করতে চাই তাকে সরাসরি জিজ্ঞেস করতে হবে যে ওনার কোনো পেইন হচ্ছে কিনা। এবং অনেকগুলা ফ্যাক্টরের কথা বলেছি, বা সাইকোসোশাল মডেল দেখিয়েছি, বা বিভিন্ন ফ্যাক্টর নিয়ে কথা বলেছি যে কি কারণে পেশেন্টের পেইন পারসেপশন গুলা অ্যাফেক্টেড হতে পারে, যার মধ্যে বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল এবং সোশ্যাল ফ্যাক্টর গুলো আছে। রাইট? ওকে, এবার চলে আসি, আমরা একটা পেশেন্টের পেইন অ্যাসেস করতে গেলে আমাদের যে প্রিন্সিপাল গুলো মাথায় রাখতে হবে। সেই যে যখন রুগীকে আমরা জিজ্ঞেস করবো বা কথা বলবো, কথা বলতে গেলে কিন্তু আমাদের প্রথমে আগে মানুষের সাথে একটা সম্পর্ক গড়ে তুলতে হবে, যেটা আমরা র্যাপোর্ট বিল্ড আপ বলি। কারণ না হলে রুগী কিন্তু তার হচ্ছে পেইনের বিভিন্ন হিস্ট্রি বা স্পেশালি সাইকোলজিক্যাল স্পিরিচুয়াল সাইড গুলো কিন্তু ইয়ে করবে না, ওপেন আপ করবে না কিন্তু। এবং যখন আমরা কথা বলবো তখন কিন্তু রুগীকে কিন্তু মোস্ট অফ দ্য টাইম কথা বলার সুযোগ দিতে হবে। আমাদের কাজ কিন্তু হচ্ছে বসে বসে শোনা। আচ্ছা, কথা বলার সময় আমাদেরকে কথা বলতে হবে ওয়াইড অ্যাঙ্গেল ওপেন কোশ্চেন দিয়ে। হোয়াট ইজ ওপেন কোশ্চেন? তো যে কোশ্চেনের অ্যান্সার অনেক ব্রডলি হবে এবং অনেকগুলো অ্যান্সার একসাথে দিতে পারবে, তাহলে ইলাবোরেট করতে পারবে একবারে। আর উল্টাটা কি, শর্টলি দিলে সেটা কি? ক্লোজ। ক্লোজ ইয়েস কোশ্চেন স্যার, নো ইয়েস অর নো। লাইক। ইয়েস নো যেটা রাইট, আনসার দেয়। রাইট। যদি কোশ্চেনটা যদি এমন হয় যে বাবা আপনার ব্যথা কালকে থেকে কমছে না, তাহলে রুগী আনসার দেবে হ্যাঁ কমছে, না কমে না, এরকম। কিন্তু আমি যদি জিজ্ঞেস করতাম যে বাবা আপনার আজকে ব্যথাটা কেমন, তাহলে রুগী অনেক কিছু কথা বলার সুযোগ পেতো, যে কালকে সারাদিন তো ভালো ছিলাম, কিন্তু যখন রাতে বেলা উঠে বাথরুমে যেতে লাগলাম তখন হঠাৎ করে ব্যথাটা বাইরে গেল, সারা রাত ঘুমাইতে পারি নাই,
ডাক্তারে বলার পর 2টা ব্যথার ওষুধ দিছে কিন্তু কোনো কাজ হয় নাই, তাহলে অনেক কিছু কিন্তু রুগীর কথা বলার সুযোগ পাই কিন্তু এটা। আচ্ছা, যখন আমরা রোগীর সাথে কথা বলবো তখন আমাদের দেখতে হবে যে কোনো ক্লু দিচ্ছে কিনা পেশেন্ট। যেমন হচ্ছে, কথা বলার সময় যদি দেখি মাঝে মধ্যে নড়াচড়া করতে গিয়ে রুগীটার মুখ ব্যথায় কুঁচকায় উঠতেছে, তার মানে কি পেশেন্টটা পেনের মধ্যে দিয়ে যাচ্ছে, সাফার করতেছে। সো তাহলে সেটা হচ্ছে তখন আমাদের আমরা হয়তো ধারণা করতে পারি পেশেন্ট হয়তো স্পাইনে মেটাস্ট্রিস আছে, সেই জন্য হচ্ছে। ঠিক আছে? তো এরকম আমাদের ক্লু গুলা খেয়াল করতে হবে, এবং যেটা অ্যাভয়েড জাম্পিং টু কনক্লুশনস। যেমন আমরা ছবিগুলা বা ফেশিয়াল এক্সপ্রেশন গুলা দেখে আমরা অ্যাজিউম করার চেষ্টা করেছিলাম, তো সেরকম অ্যাজাম্পশন করা বা হঠাৎ করে কোনো কনক্লুশনে বা সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। আবার ধরেন একটা পেশেন্টের হয়তো ধরেন তার বিভিন্ন নি জয়েন্টে বা অন্যান্য হাতের জয়েন্টে পেইন হচ্ছে, তা আপনার যেহেতু যেহেতু ওই পেশেন্টের ক্যান্সার আছে, আপনি ধরে নিলেন যে ওই পেশেন্টের মেটাসিসের কারণে ব্যথা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি পেশেন্টের পেইন হচ্ছে অস্টিও আর্থ্রাইটিসের কারণে। সো এরকম পুরোপুরি ঠিক মতন অ্যাসেস না করে কোনো কনক্লুশনে পৌঁছানো যাবে না। সো গুড পেইন অ্যাসেসমেন্টের জন্য আমাদের দরকার হচ্ছে গুড কমিউনিকেশন। ম্যাডাম অলরেডি নিশ্চয়ই আপনাদের সাথে কমিউনিকেশন বা গুড কমিউনিকেশন বা ইফেক্টিভ কমিউনিকেশন এগুলো নিয়ে আলাপ করে ফেলেছেন। তো আমি জাস্ট কয়েকটা পয়েন্টের কথা বলে যে যখন আমরা রোগীদের সাথে কথা বলবো তখন আমাদের যাতে আই কন্টাক্ট ঠিক থাকে। কথা বলার শুরুতে প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিব, আমি কি, কে, কেন আসছি, কি নিয়ে কথা বলতে চাই সেই জিনিসগুলো বলবো। আমরা এমন ভাষায় কথা বলবো যাতে আমাদের পেশেন্টটা বুঝতে পারে। যেমন কোনো মেডিকেল জার্গন ইউজ না করে সহজ বদ্ধ ভাষায় কথা বলতে হবে। আবার যেমন ধরেন আমি গিয়ে আপনাদের এখানে গিয়ে কথা বলতে পারবো না, কারণ আপনারা যেমন রোহিঙ্গাদের সাথে রোহিঙ্গা ভাষায় কথা বলেন বা ট্রান্সলেটর ইউজ করে করেন, সেটা আমি গিয়ে হঠাৎ করে পারবো না। সো এমন ভাষায় কথা বলতে হবে যেটা পেশেন্টের কাছে সহজবোধ্য হয়। এবং যখন আমরা ম্যানেজমেন্ট নিয়ে আলাপ করব তখন আমরা কতটুকু আমাদের পক্ষে করা সম্ভব, মানে ফলস কোনো হোপ না দিয়ে যতটুকু ব্যথা কমানো সম্ভব বা কি যেটা পড়া পসিবল, সে অনেস্ট ইনফরমেশন আমরা দিব। এবং ম্যানেজমেন্টের যে বিভিন্ন দিকগুলো আছে সেগুলো নিয়ে আমরা আহ সেভাবে ওপেনলি আলাপ করবো। সো পেইন অ্যাসেস করতে গেলে যখন আমরা একটা রোগীর হিস্ট্রি নেই তখন আমাদের হিস্ট্রিতে কি কি পয়েন্ট নিতে হবে মাথায় রাখার জন্য এটা একটা সহজ মনে রাখার একটা উপায়, যেটাকে বলা হয় সক্রেটিস মডেল। সো এস ফর সাইট, ব্যথাটা কোথায় হচ্ছে। ও ফর অনসেট, ব্যথাটা কখন শুরু হয়। সি ফর ক্যারেক্টার, ব্যথার বিভিন্ন ক্যারেক্টার আছে আমরা জানি, লাইক থ্রবিং পেইন হতে পারে, টাইটেনিং পেইন হইতে পারে, স্কুইজিং হইতে পারে, ল্যান্সিনেটিং হইতে পারে। আরো কতগুলো নিউরোপ্যাথিক পেইনের মধ্যে আমরা দেখেছি বার্নিং, টিংলিং, প্রিকিং, এই ধরনের ক্যারেক্টার গুলো হতে পারে। আর ফর রেডিয়েশন, কোথায় ছড়া যায়। এ ফর অ্যাসোসিয়েটেড সিমটম, যে ব্যথার সাথে অন্য কোনো সিমটম লাইক নশিয়া, ভমিটিং এগুলো আছে কিনা। টাইম বা ডিউরেশন, যে কতক্ষণ ধরে বা কতদিন ধরে ব্যথাটা আছে। ই ফর এক্সাজারবেটিং অ্যান্ড সাথে রিলিভিং ফ্যাক্টরস, কি করলে ব্যথা বাড়ে, কি করলে ব্যথা কমে। সো এই পর্যন্ত সক্রেট টি টি ই পর্যন্ত আমরা পুরোটাই হচ্ছে হিস্ট্রির মাধ্যমে আমরা জিনিসটা রোগীর কাছ থেকে আমরা জানবো। কিন্তু লাস্টে যে এস ফর সিভিয়ারিটি আছে, এটা জানার জন্য আমাদেরকে বিভিন্ন টুলস বা স্কেল ইউজ করতে হয়। এবং এই পেইন স্কেল বা পেইন যে অ্যাসেসমেন্ট টুল গুলো আছে সেগুলো আবার বয়স ভেদে বিভিন্ন রকম হতে পারে। যেমন আমরা যদি একেবারে ছোট বাচ্চা দিয়ে শুরু করি, যে 4 বছরের নিচে যদি বাচ্চা হয় তাদের ক্ষেত্রে আমরা কমনলি যেটা ইউজ করে থাকি সেটাকে বলা হচ্ছে ফ্ল্যাগ স্কেল। দেখেন, ফ্ল্যাগ, FLA, পাঁচটা ডোমেন আছে এখানে। এ ফর ফেস, এল ফর লেগস, এ ফর অ্যাক্টিভিটি, সি ফর ক্রাই অ্যান্ড সি ফর কনসিলেবিলিটি। এবং প্রতিটা ডোমেনের আন্ডারে 3টা স্কোর 0, 1, 2 আছে। সো আমরা বাচ্চাটাকে অবজার্ভ করবো, যেমন তার ফেস অবজার্ভ করে দেখলাম তার এক্সপ্রেশনটা কেমন। সো বাচ্চা সেরকম কোনো এক্সপ্রেশন, পেইনফুল কোনো এক্সপ্রেশন নাই, বাচ্চা হাসতেছে, তাহলে তার স্কোরটা হচ্ছে 0। যদি দেখা যায় না বাচ্চাটা মানে সারাক্ষণ কাঁদতেছে, মুখ চোখ উল্টায় কুচকায় ভুচকায় আছে, তাহলে তার স্কোর হচ্ছে 2। সেম একইভাবে লাস্টে যদি আমি চলে আসি কনসিলেবিলিটি, মানে কনসোল করা মানে বাচ্চাকে শান্ত করা বা সান্ত্বনা দেওয়া। তো বাচ্চাটা অলরেডি রিল্যাক্সড আছে, শান্ত আছে, তাহলে তার জন্য পেইন স্কোর হয়ে যাচ্ছে 0। আর বাচ্চাটা যদি এমন ভাবে হাত পা ছোড়াছড়ি করতেছে যে বাচ্চাকে কোনোভাবে মানানো যাচ্ছে না, দুধ খাওয়ানোর চেষ্টা করে, খেলানোর চেষ্টা করে, ভুলানোর চেষ্টা করে, কোনোভাবে শান্ত করা যাচ্ছে না, তাহলে তার স্কোর হচ্ছে 2। এইভাবে আমরা 5টা ডোমেইনের মধ্যে 5 × 10-এর মধ্যে আমরা স্কোরিং করবো যে বাচ্চাটার পেইন স্কোর এখন কত। এটা হচ্ছে 4 বছরের নিচে আমরা ফ্ল্যাগ স্কেলটা ইউজ করে থাকি। বাচ্চা যদি আরেকটু বড় হয়, যেমন 4 থেকে 8 বছরের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে আমরা যে স্কেলটা ইউজ করে থাকি সেটা বলা হচ্ছে ফেশিয়াল পেইন স্কেল রিভাইজড। এখানে 2টা স্কেল দেওয়া আছে, উপরেরটা যেটা ওং বেকার ফেশিয়াল পেইন স্কেল, ওটা কিন্তু না, ওটা কিন্তু এখন অবসোলিট বা বাদ হয়ে গেছে। এখন যেটা আছে সেটা হচ্ছে নিচেরটা, যেটাকে বলা হচ্ছে ফেশিয়াল পেইন স্কেল রিভাইজড।
দেখেন এখানে মোটামুটি 6টা ফেসের ছবি দেওয়া হয়েছে উইথ ডিফারেন্ট এক্সপ্রেশন। এই ছবিটা, এই প্রিন্ট করা ছবি বা কাগজটা আপনার পকেটে থাকবে, আপনার কাছে থাকবে। আপনি বাচ্চাকে দেখা জিজ্ঞেস করবেন যে আজকে তার পেইন্ট কেমন, তার কেমন লাগছে। তখন বাচ্চাটা হাত দিয়ে আপনাকে দেখাবে। যদি বাচ্চাটা এখানে এই ঘরটার মধ্যে ডান দিক থেকে সেকেন্ডটার মধ্যে যদি হাত দিয়ে দেখায়, তাহলে তার পেইন্ট স্কোর হচ্ছে 8, 10-এর মধ্যে 8। যদি দেখায় তার আজকে এরকম লাগছে, তার স্কোর হচ্ছে 2/10। এটা তার কোনো পেইনই নাই, যদি এখানে যদি এই জিনিসটা সে ইন্ডিকেট করে দেখায়, তাহলে তার স্কোর হচ্ছে 0/10। আমি আবারও বলছি, এটা কিন্তু আপনি বাচ্চার ফেসের সাথে মিলাবেন না। এটা বাচ্চাটাকে জিজ্ঞেস করতে হবে যে তার আজকে এক্সপিরিয়েন্স কেমন, তার আজকে কেমন লাগছে। বাচ্চাটা ছবিটার সাথে, ছবিতে হাত দিয়ে ইন্ডিকেট করে দেখাবে। ঠিক আছে? এটা এরপরে 8 বছরের বাচ্চা থেকে শুরু করে অ্যাডাল্ট বুড়া যা আছে, জোয়ান বুড়া যা আছে, সবার জন্য আমরা সবচেয়ে কমনলি যে স্কেলটা ইউজ করে থাকি সেটাকে বলা হচ্ছে নিউমেরিক্যাল রিডিং স্কেল। নিউমেরিক্যাল রেটিং স্কেল, এটাও এই ধরনের স্কেলটা প্রিন্টেড একটা কাগজ, দাগ কাটা কাগজ, একটা শক্ত কাগজ। এটা কিন্তু বিদেশে ডাক্তার বা নার্সদের পকেটে থাকে পেইন অ্যাসেস করার জন্য। সো আপনি এই কাগজটা দেখে রোগীকে জিজ্ঞেস করবেন যে বাবা, এখানে 0 থেকে 10 পর্যন্ত 10টা দাগ কাটা আছে। এখানে 0 মানে হচ্ছে আপনার কোনো ধরনের ব্যথা নাই, এবং 10 মানে হচ্ছে আপনার অসহনীয় তীব্র ব্যথা, ব্যথা মানে যে ব্যথাটা আপনার সহ্য করা যায় না। তাহলে এখন বলেন যে আপনার ব্যথা আজকে 10-এর মধ্যে কত আছে বলে মনে হয় এখন। সো রুগীটা সেভাবে আপনাকে বলবে আজকে 3 আছে বা 5 আছে বা 7 আছে বা 9 আছে, যেটা বলবে। So, এভাবে তার পেইনটা 10-এর মধ্যে স্কোরিং করতে হবে। এবং এটা আমরা শুধুমাত্র অ্যাডমিশন বা ফার্স্ট অ্যাসেসমেন্ট না, আমরা ডেইলি কিন্তু ফলো আপের সময় কিন্তু এই সেম স্কেল দিয়ে আমরা অ্যাসেস করে থাকি যে আসলে তার পেইন কি ম্যানেজমেন্টের মাধ্যমে তার কমে আসছে কিনা। এবং এখানে একটা জিনিস খেয়াল করেন, পেইন স্কেল যদি 1, 2, 3 হয় তাহলে সেটা হচ্ছে মাইল্ড পেইন, 4, 5, 6 হলে মডারেট, 7, 8, 9, 10 হলে সেটা হচ্ছে সিভিয়ার পেইন। ঠিক আছে? এরপর যদি চলে যায়, তারপর যেটা আছে যে আহ এই স্কেল গুলো বাইরে গিয়ে আরো কিছু স্পেশাল স্কেল আছে যেগুলা রোগ ভেদে, রোগী ভেদে আমরা ইউজ করে থাকি। যেমন ধরেন একটা পেশেন্ট যদি ডিমেনশিয়াতে সাফার করে, তাহলে তো তার তো কগনিটিভ ফাংশন ঠিক নাই। তাহলে আপনি রুগীটাকে যখন এরকম পেন স্কেলের কথা জিজ্ঞেস করবেন যে 0/10, মানে আউট অফ 10-এ কত আছে, রুগীটা তো ঠিক মতো অ্যান্সার দিতে পারবে না। তাহলে এই ধরনের ডিমেনশিয়ার পেশেন্টদের ক্ষেত্রে আপনি কিভাবে পেইন তার ডিটারমাইন করবেন? তো সেসব ক্ষেত্রে আমরা কিছু স্পেশাল স্কেল করে, যে যেমন পেইন এর একটা স্কেল আছে, অ্যাবি পেন স্কেল একটা আছে। সো এখানে আমি অ্যাবি পেন স্কেলটা দেখাচ্ছি। সো অ্যাবি পেন স্কেলটাও দেখেন অনেকটা ফ্ল্যাক্স স্কেলের মতন। এখানেও বিভিন্ন ডোমেনের মধ্যে স্কোর দেওয়া আছে। এখানে আপনি রুগীটিকে অবজার্ভ করার মাধ্যমে এবং লাগলে কেয়ার গিভারের সাথে কথা বলার মাধ্যমে আপনি কিন্তু এখানে তার স্কোরিং গুলা করবেন। এবং 6টা ডোমেনের মধ্যে স্কোর দেওয়া আছে, এবং সেটা যোগফল করে যত টোটাল পেন স্কোরটা থাকবে, নিচে দেখেন আবার ভাগ করে দেওয়া আছে। যেমন 3 থেকে 7 হলে এখানে মাইল্ড, 7 থেকে 13 হলে মডারেট, 14+ হলে সিভিয়ার। আমি আবারও বলছি যে এটা কিন্তু একটা স্পেশাল পেন স্কেল, এটা সবার জন্য না, এটা স্পেশালি হচ্ছে ডিমেনশিয়া রোগীদের মধ্যে ইউজ করার জন্য। অনেক সময় আমরা এটা বডি চার্ট আছে, যেটা ছবি আঁকার মাধ্যমে পেইনের লোকেশনটা বোঝানোর জন্য ইউজ করে থাকি। যেমন বডি চার্টটা যেটা এই পাশে দেখা, যেটা দেখানো হচ্ছে সাদা, যেটা একেবারে এটা হচ্ছে এটা এভাবে থাকে ছবিটা, এটার মধ্যে আমরা মার্ক করবো তার পেইনটা কোথায়। এখানে এই ছবিটাতে যেমন মার্ক করা আছে, যেমন দেখা যাচ্ছে এখানে দেখানো হচ্ছে রুগীটার রাইট ইনগুলার রিজনে পেইন আছে, এবং তার পেশেন্টের লেফট লোইন রিজনে পেইন আছে, কালো কালার করে ফিল আপ করে বুঝিয়ে দেওয়া হয়েছে। সুবিধা এটা কি, আমরা যদি এক নজরে দেখি তাহলে কিন্তু আমরা সহজে বুঝতে পারবো যে পেশেন্টের আসলে পেইনটা কোন জায়গাটায় আছে। এরপরে চলে যায় যে এই, আচ্ছা এতটুকু পর্যন্ত বুঝতে পেইন অ্যাসেসমেন্ট কিন্তু মোটামুটি এটাই কথা। এতটুকু বুঝতে কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা বা কোনো কোশ্চেন আছে কিনা? স্যার, আমাদের একটা কোশ্চেন স্যার, নিউমেরিক্যাল রেটিং স্কেল নিয়ে। হুম। স্যার, আমরা যে কন্টেস্টে কাজ করি, সো হুম। মানে যে কেউ তো এটাতে বায়াস যদি হয়, তার আমরা সবাই তো নিজেকে পেইনটা এক্সাজারেট করে দেখায় যে আমারটা খুব সিভিয়ার। সে যদি রেটিং করে দেয়, সেক্ষেত্রে স্যার আমি কিভাবে ক্রস চেক করব? হুম। আপনার যদি মনে হয় যদি এরকম সন্দেহ হয় যে পেশেন্ট ওভার রিপোর্টিং করছে, দেন আপনাকে আসলে কয়েকটা টেকনিক খাটাইতে হবে। নাম্বার ওয়ান, যে আপনি একবার ফার্স্টে অ্যাসেস করতে হবে পেশেন্ট আসলে ঠিক মতন বুঝছে কিনা, যে আপনি ঠিক মতন বুঝাইতে পারছেন কিনা। দরকার হলে তাকে আবার বোঝান ভালো করে। নাম্বার টু, আপনি রোগীকে এটাও বলেন যে পেশেন্ট যদি উল্টাপাল্টা বলে, মানে যদি বেশি বেশি
আহ শুধু শুধু যদি বাড়ায় বলে তাহলে যে ওষুধ দেবেন সেই ওষুধে কিন্তু সাইড এফেক্ট হইতে পারে, এবং ইভেন তার জন্য ইভেন তার শরীরে ক্ষতি প্লাস ইভেন মৃত্যু ঘটতে পারে। মানে আমি মরফিনের কথা মিন করছি যদি উল্টাপাল্টা যদি সে বলে থাকে। 3 নম্বর হচ্ছে তার যে আপনার সাথে যে কেয়ার গিভার বা যারা আছেন বা যারা তার সাথে সবসময় থাকেন, তাহলে তাদের কাছ থেকে আপনি অ্যাসেস করে নিতে পারেন জিনিসটা। যেমন রুগীটা বলতেছে যে আমি ব্যথার চোটে বিছনা থেকে উঠতেই পারি না, কিন্তু আপনি কেয়ার গিভারের কাছে গিয়ে শুনলেন যে উনি সারাদিনে হাঁটা চলে দৌড়ায় বেড়াইতেছে। তো এরকম ক্রস চেক করাটাও লাগলে করতে হবে আপনি, মানে স্পেসিফিক ক্ষেত্রে যদি আপনি আসলে ডাউটফুল হয়ে থাকেন। ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো কোশ্চেন? না আচ্ছা, স্যার। ওকে, কোশ্চেন যদি না থাকে তাহলে দুই একটা জিনিস যেমন এই যে পেইন অ্যাসেসমেন্ট, এটা করতে গেলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে ফেস করি, যেমন এইমাত্র একজন একটা চ্যালেঞ্জের কথা শেয়ার করলেন। সো নাম্বার ওয়ান একটা কি হইতে পারে, যেমন কমিউনিকেশনের প্রবলেম, যে পেশেন্টের সাথে আমি কমিউনিকেশনটা ঠিক মতো করতে পারছি না। হইতে পারে পেশেন্ট কনফিউশনাল স্ট্যাটাস আছে, ডিমেনশিয়ার পেশেন্ট, কগনিটিভ ইম্পেয়ারমেন্ট আছে, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার একটা বড় ব্যারিয়ার হইতে পারে। সেগুলো হচ্ছে কমিউনিকেশনের যদি প্রবলেম হয় সেটা। 2 নম্বর, পেশেন্টের মাল্টিপল সাইটে মাল্টিপল টাইপস অফ পেইন থাকতে পারে, যেমন শরীরে বিভিন্ন জায়গায় পেইন হতে পারে, আর পেশেন্টের ফিজিক্যাল পেইন, সাইকোলজিক্যাল, সোশ্যাল, স্পিরিচুয়াল পেইন, বিভিন্ন ধরনের পেইনও থাকতে পারে। নাম্বার 3, পেশেন্টের রিয়াকশন। পেশেন্টের অনেক সময় যেটা পেইনটা, যেটা পেইনের যে মানে আমাদের যে নর্মাল যে ইয়াটা আছে, রিয়াকশনটা আছে পেইনের কারণে, যে আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন হোক বা আমাদের বডি রেসপন্স যেটা হোক, সেটা অ্যাংজাইটি, অ্যাঙ্গার, ডিপ্রেশন এগুলোর কারণে কিন্তু রিয়াকশন গুলো অনেকটা মার্জ হয়ে যেতে পারে, মানে ওভার এক্সপ্রেস বা আন্ডার এক্সপ্রেসড হতে পারে। আবার পেশেন্টদের অনেকের মধ্যে বিলিফ আছে যে এরকম বিশ্বাস কাজ করে যে অনেকটা বয়স যেতে হচ্ছে, বয়সের কারণে এরকম ব্যথা বেদনা হওয়াটা স্বাভাবিক, এটা সহ্য করতেই হবে। অথবা রিলিজিয়াস কারণে যদি কারো এরকম বিলিফ হয় যে আসলে আল্লাহ এক ধরনের পরীক্ষা নিচ্ছেন, এই জন্য এই পেইনটা সহ্য করতে হবে, তো এগুলো কিন্তু আমাদের পেইন অ্যাসেসমেন্টকে বাধাগ্রস্ত করতে পারে। পেশেন্টের যদি মাল্টিপল মেডিকেল কন্ডিশন থাকে, যেমন একটা পেশেন্টের যদি এরকম হয় যে অনেকদিন ধরে আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, সো তার আসলে ধরেন এখানে তার যে ইসকিমিক যে হার্ট ডিজিজের পেইন, বা আপনারা জানেন যে ডায়াবেটিক পেশেন্ট অনেক সময় অ্যানজাইনার পেইন বা হার্ট অ্যাটাকের পেইন বোঝা যায় না। তো এরকম যদি তার পেশেন্টের কোনো অন্য মেডিকেল কন্ডিশন থাকে, যার কারণে তার পেইন কিন্তু মাস্কিং হয়ে যেতে পারে, অথবা অনেক সময় সেটা এক্সারসার্ভেটও হয়ে যেতে পারে, ওভারশ্যাডো হতে পারে। আচ্ছা, আহ আমার স্টাফ ওর পার্টনার অ্যাসেসমেন্ট, যেটাকে লাস্টলি বলা হচ্ছে যে আপনার পেইনটা আপনি সবচেয়ে ভালো বুঝবেন। তো আপনি যখন একজন ডক্টর হয়ে যখন আরেকজন পেশেন্টের পেইন বুঝতে চান, তখন কিছু না কিছু তো এখানে আপনার ইয়ে হতেই পারে, সাবজেক্টিভ কোনো চেঞ্জ হইতে পারে। যেমন একটা রুগীর পেইন যদি আপনার 5জন ডাক্তার যদি অ্যাসেস করেন, হয়তো সবার অ্যাসেসমেন্ট সেম নাও হইতে পারে। সেই জিনিসটা এটা বলা হচ্ছে যে পার্সন টু পার্সন ভ্যারি হইতে পারে। সো এইখানে যে পেশেন্টের যে পেইন অ্যাসেসমেন্ট আমরা করছি, এটাকে বলা হচ্ছে সেলফ রিপোর্ট, যেখানে রুগী নিজে ইয়ে করছে, রিপোর্টিং করছে, সেটাকে বলা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড বলা হচ্ছে। যেমন আমরা অনেক কিছুতে দেখলাম যে অনেক সময় আমরা অবজার্ভ করে কিন্তু আমরা বা হয়তো বা কেয়ার গিভারের কাছ থেকে শুনে হয়তো আমরা তার পেইন অ্যাসেস করার চেষ্টা করছি, বাট এটা থেকে বলা হচ্ছে যে গোল্ড স্ট্যান্ডার্ডটা হচ্ছে যে আমরা পেশেন্টের যে সেলফ রিপোর্টিং সেটার মাধ্যমে আমরা করব। ওকে, কিন্তু আবার প্রবলেমও আছে কিছু, যেমন যে আমরা যে ভার্বাল যে সেলফ রিপোর্টের কথা বললাম, যেমন ওই যে রুগীকে জিজ্ঞেস করলে রুগী আমাদেরকে বলবে, এটা কিন্তু যে পেশেন্ট গুলা হয়তো কথা বলতে পারে না বা যার কগনিটিভ ফাংশন ঠিক নাই বা ডেলিরিয়ামে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা আবার খাটবে না। লাইক ডিমেনশিয়া পেশেন্টকে আপনি যদি নিউমেরিক্যাল রেটিং স্কেল দিয়ে অ্যাসেস করতে চান, তাহলে সেটা হবে না। আচ্ছা, আবার আপনি যদি উল্টোটা করেন, আপনি যদি নন ভার্বাল কিউজের দিকে গুরুত্ব বেশি দেন, যেমন ধরেন পেশেন্টের ভাইটাল সাইনে কেমন চেঞ্জ হলো, পেশেন্ট ঘুমাচ্ছে কিনা, মুখ চোখ কুঁচকে আছে কিনা, ঘাড়টার বা মাসল স্পাজম হয়ে আছে কিনা, সেগুলা দিকে যদি আপনি গুরুত্ব বেশি দেন, তাহলে সেটা কিন্তু প্র্যাকটিক্যাল অথবা রিলায়েবল নাও হতে পারে। যার এক্সাম্পল কিন্তু আমরা অলরেডি ওই 5টা ছবিতে দেখেছি, যে আমরা ছবি দেখে নন ভার্বাল কিউজের মাধ্যমে আমরা অ্যাসেস করার চেষ্টা করেছিলাম, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের আইডিয়া কিন্তু ভুল ছিল। আচ্ছা, আবার আরেকটা জানি যে আমরা যে পেইন যে বিহেভিয়ার আছে, যে পেইনের কারণে কিন্তু আমাদের বিভিন্ন রেসপন্স হয়, যে একটু আগে যেটা বললাম যে মর্নিং হওয়া, গ্রোনিং, এই জিনিসগুলা কিন্তু কিছু ডিমেনশিয়া পেশেন্ট, যেমন স্পেশাল আলঝেইমার্স ডিজিজের পেশেন্টদের ক্ষেত্রে যেটা হচ্ছে, এই জিনিসগুলো মাস্ক হয়ে যেতে পারে। আচ্ছা, যেমন একটা ব্যথার ক্ষেত্রে মানুষ সাধারণত কি হয়, গোঙায়, গোঙানো হয়, মোচড়ানি হয়, এরকম জিনিসগুলো হয়। কিন্তু আলঝেইমার্সের পেশেন্টগুলো দেখা যায় উল্টা পেইন হলে তারা আরো চুপচাপ হয়ে যায়, আরো শান্ত হয়ে যায় এবং উইথড্রন হয়ে যায়।
সো এই জিনিসটা কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের পেইন অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কিন্তু ইয়ে করতে পারে, যে হ্যাম্পার করতে পারে। So, এই জিনিসগুলো ছিল পেইন অ্যাসেসমেন্টের আলাপ। লাস্টে কতগুলো আবার কুইজ দিয়ে চেষ্টা করি শেষ করার। দেখি আপনারা কতটুকু কি বুঝলেন। কয়েকটা সিনারিও আমি শেয়ার করি, সিনারিও গুলো ভালো করে বুঝেন। ফার্স্ট সিনারি, 75 বছর বয়সের একজন মানুষ, যার গত 2 বছর ধরে মাইল্ড টু মডারেট লো ব্যাক পেইন আছে, এবং যেটা মাঝে মধ্যে তার ডান পায়ে ছড়িয়ে যায়। উনি বললেন যে আহ বছরখানেক আগে তার একটা ব্যাক ইনজুরি হয়েছিল, বাট তার ডাক্তার এক্স রে করে এক্স রেতে কোনো কিছু পায় নাই। এখন নিচের অ্যান্সার গুলোর মধ্যে কোনটা সিঙ্গেল বেস্ট অ্যান্সার, ট্রু অ্যান্সার বলেন। সবাই পড়েন, পড়ে টুরে বলেন সিঙ্গেল বেস্ট অ্যান্সার কোনটা। তো প্রথমটা ট্রু স্যার। প্রথমটা ট্রু স্যার। ট্রু। আচ্ছা, ওকে। স্যার একজন স্যার বলেছেন ডি প্রথমটা ট্রু। নাম্বারটা ট্রু স্যার। পেইন শুড বি আস্কড অ্যাবাউট দ্য সিঙ্গেল অ্যাবাউট বেস্ট, সিঙ্গেল বেস্ট অ্যান্সার একটাই দ্য কিন্তু ডি। অ্যান্সার, হ্যাঁ। ডি। আচ্ছা, একজন এ বলেছেন, ডি। একজন ডি, ডি। একজন বলেছেন বি বাংলা। আচ্ছা, ঠিক আছে, স্যার ডি হইতে পারে স্যার, ডি। ডি। স্যার ডি আচ্ছা, বলেছি। স্যার ডি স্যার। ডি। আচ্ছা, ডি। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ ডি। কেন? প্রথমে বলা হচ্ছে এ নাম্বারটা যিনি বলেছিলেন, দেখেন এটা মাইল্ড টু মডারেট ঠিক আছে, বাট এটা কিন্তু অ্যাকুট পেইন, এটা হচ্ছে ক্রনিক পেইন। পেশেন্টের কিন্তু কি 2 বছর ধরে হিস্ট্রি আছে কিন্তু, ঠিক আছে। আমরা কি বলেছি, 3 মাসের বেশি থাকলে সেটা হচ্ছে ক্রনিক পেইন, সো এটা অ্যাকুট না। আচ্ছা, আবার দেখেন পেশেন্টের এখানে হচ্ছে ব্যাক পেইন আছে, তার সাথে এটা রিলেট করছে, তার মানে কি পেশেন্টের কিন্তু এখানে শুধু নসিসেটিভ না, নসিসেটিভ প্লাস নিউরোপ্যাথিক দুইটা পেইনই আছে। সো এই নাম্বারটা ভুল। বি নাম্বারটা বলা হয়েছে যে ডাইরেক্ট তাকে স্ট্রং ওপিয়েট অক্সিকোডন দেওয়ার কথা বলা হয়েছে 3 মাসের জন্য। সো যখনই আমরা নন ম্যালিগন্যান্ট পেশেন্টের ক্ষেত্রে আমরা ওপিয়েট প্রেসক্রাইব করতে যাব, আমাদেরকে সতর্ক করতে থাকতে হবে, তার আগে তার অন্যান্য যে ট্রিটমেন্ট গুলো পেয়েছে কিনা সেটা এনশিওর করতে হবে। সো সেগুলো না বলে ব্যথা হয়েছে দেখে ফার্স্টে আমরা স্ট্রং ওপিয়েট দেওয়ার প্রশ্ন আসতেছে না। আর পেইনটা এখানে হচ্ছে মাইল্ড টু মডারেট পেইন, মডারেট পেইন, সিভিয়ার পেইন না যে আমাদের এখানে ওপিয়েট আমরা দেবো না। আচ্ছা, দ্য পেশেন্ট লুকস কাম, সো দ্য পেশেন্ট ক্যানট বি, দ্য পেইন ক্যানট বি সিভিয়ার। সো শুধুমাত্র যদি আমরা তার পেশেন্টের নন ভার্বাল কিউজের উপর ইয়ে করে আমরা পেইনটা অ্যাসেস করি, তাহলে সেটা ভুল হবে। 4 নাম্বার, দ্য পেশেন্ট শুড বি আস্কড অ্যাবাউট পেইন অ্যাট রেস্ট, অ্যাট নাইট অ্যান্ড হোয়েন ওয়াকিং। সো আমরা এখানে কি করছি, তার পেইনের অ্যাসেসমেন্টের জন্য তার কিন্তু ডিটেলস আমরা হিস্ট্রি নিচ্ছি, যে পেইনটা আসলে কি টাইপ, কিরকম হচ্ছে সেই পুরো হিস্ট্রি নিচ্ছি। সো দিস ইজ দ্য রাইট পয়েন্ট। আর লাস্টে যে পয়েন্টটা বলা আছে, ক্রনিক পেইন ইজ নট অ্যাজ সিভিয়ার অ্যাজ দ্য অ্যাকুট পেইন, এটাও ভুল কথা। কারণ যারা ক্রনিক পেইন তারাও কিন্তু ভালোই সাফার করে, হ্যাঁ, এই জিনিসটা। তাহলে এটা গেল আমাদের প্রথম কুইজের অ্যান্সার। নেক্সট আসি। নেক্সটতে যেটা বলা হচ্ছে যে, নেক্সটতে কি বলা হচ্ছে যে একজন 54 বছরের মহিলা, যার মাত্রই ল্যাপারটমি হয়েছে, বাউল অবস্ট্রাকশন ডিউ টু ক্যান্সার, ক্যান্সারের কারণে বাউল অবস্ট্রাকশন হয়ে যায়, তার সার্জারি হয়েছে, এবং তার প্রি অপারেটিভ চেস্ট রেতে কিছু সেকেন্ডারিজ ছিল, প্রবাবল সেকেন্ডারিজ ছিল। আপনি সার্জিক্যাল ওয়ার্ডে তাকে ফলো আপ দিতে গিয়ে দেখলেন, অপারেশনের পরপরই গেলেন, গিয়ে দেখলেন তার অ্যাবডোমেনে সিভিয়ার পেইন হচ্ছে। এখন চাই, আচ্ছা, এখন এখানে কোন অ্যান্সারটা বেস্ট অ্যান্সার হবে দেখেন। কোনটা বেস্ট অ্যান্সার মনে হয়?
স্যার এ হতে পারে। এ হইতে পারে। বি। বি। স্যার বি। বি। তারপরে এও হইতে পারে স্যার, এ এ কালার। হইতে পারে। এ আর বি, আর বাকিগুলো সি ডি এ কি কেউ বলবেন না? স্যার সিডি না। বাকিরা কেউ কিছু বলে না, খালি দুইজন তিনজনের কথা বলে খালি। ইয়েস স্যার। স্যার ডি, এ ডি মনে স্যার। হচ্ছে। এই মনে হচ্ছে। বি মনে হচ্ছে স্যার। ডি ডি স্যার। মনে। আচ্ছা ডি। ঠিক আছে না, কি কনফিউজিং। আচ্ছা ঠিক আছে, এক এক করে আসি এখন। তাহলে এক নাম্বারটাকে বলা হয়েছে দ্য পেইন টাইপ ইজ সিভিয়ার, ঠিক আছে। ক্রনিক, এটা কি ক্রনিক পেইন? মানে না স্যার এটা অনেক। এটা না। এটা পোস্ট অপারেটিভ অ্যাকুট পেইন। নসিসেপ্টিভ ঠিক আছে, ক্যান্সার পেইন ঠিক আছে, কিন্তু এটা ক্রনিক হবে না, এটা হবে অ্যাকুট, সো এটা ভুল। অ্যাংজাইটি ইজ লাইকলি টু বি অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর, রাইট। সো পেশেন্টের এখানে সার্জারি হয়েছে, সার্জারি হওয়ার পরে পেশেন্টের মধ্যে অ্যাংজাইটি কাজ করতে পারে, সো তার যে যে পেইনই হোক হোক না তার কেন, সেখানে তার অ্যাংজাইটি একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হতে পারে। নাম্বার সি, reassurance that she has been cured is an appropriate non-pharmacological treatment. প্রথম কথা হচ্ছে তার তো কিওর হয় নাই, তার তো ম্যালিগনেন্সি অলরেডি মেটাস্টেস হয়ে গেছে। সো আমরা যদি এটা বলে থাকি তাহলে সেটা হচ্ছে একেবারে টোটালি ভুল কথা, সো এটা রং। চার নাম্বারটা যেটা বলা হচ্ছে ওপিওইডস আর কন্ট্রা ইন্ডিকেটেড বিকজ দে উইল ডিলে রিটার্ন অফ নর্মাল বাউল ফাংশন, টোটালি রং কথা। এটার কারণে ওপিওইডের এরকম কোনো কন্ট্রা ইন্ডিকেশন নাই। ওপিওইড সিভিয়ার পেনে লাগলে আমরা এখানে ওপিওইড ইউজ করবো। পাঁচ নম্বরে বলা হচ্ছে ওপিওইডস শুড অনলি বি গিভেন ফর 1 or 2 days সো দ্যাট শি ডাজন্ট বিকাম অ্যাডিক্টেড। এটাও একটা ভুল কথা যে ওপিওইডের অ্যাডিকশন হয়ে যাবে এই ভয়ে আমরা 1-2 দিন দিয়ে ওপিওইড বন্ধ করে দেবো, এটাও রং কথা। কারণ আমরা ঠিক মতো যদি ওপিওইড ইউজ করে থাকি তাহলে কখনোই পেশেন্টের অ্যাডিকশন হবে না। সো এখানে কারেক্ট অ্যান্সারটা হচ্ছে তাহলে বি। ঠিক আছে। হ্যাঁ স্যার শুধু বি কিভাবে স্যার? তার একটা তো জেনুইন কজ আছে, যে স্যার পোস্ট সার্জিক্যাল পেইন, এবং তার তো প্রিভিয়াস তো হ্যাঁ পেইন আছেই স্যার, এটার একটা সাথে পোস্ট অপারেটিভ পেইন। হ্যাঁ তাহলে এটা কি স্যার শুধু এংজাইটি? স্যার পোস্ট সার্জিক্যাল কমপ্লিকেশন রিলেটেড তো পেইন হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো হইতে পারে, সেটা তো কোনো ইয়ে নাই। এখন অ্যাংজাইটিকে বলা হচ্ছে এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হইতে পারে তার পেইনটার ক্ষেত্রে, ঠিক আছে, বুঝতে পেরেছেন? কিন্তু তার যেহেতু যে পেশেন্টটা স্যার ওই জাস্ট অপারেশনের পরপরই আর কি, তো ধরে হুম, নিচ্ছি যে এডিকুয়েট পেইন মেডিকেশন দেওয়া হয়েছে আর কি, হুম, ওটা বলা যেতে পারে। জাস্ট মানে মানে অপারেশন তার কিছুক্ষণ আগে হলো আর কি, ওই হইতে হিসাবে পারে। হয়তো আমরা ধরে হ- নিচ্ছি যে পেইন মেডিকেশন দেওয়া হয়েছে। না, এখানে কথা হচ্ছে তার যে সিভিয়ার পেইনটা হইতে পারে সেটা পোস্ট অপারেটিভ পেইন, হইতে পারে সেটা সাইকোলজিক্যাল পেইন। আমার কথা হচ্ছে এখানে যে আপনাকে 5টা অ্যান্সার দেওয়া হয়েছে, আপনাকে এখানে যেটা ট্রু অ্যান্সার সেটা নিতে হবে। আপনি ওইটা বাদে তো বাকি সবগুলো তো ফলস, বুঝেন নাই? বাকি স্যার কোনোটা রাইট আছে আর বাকি কোনোটা রাইট নেই তো, আপনাকে তো সিঙ্গেল বেস্ট অ্যান্সার চুজ করতে হবে। জি স্যার, এই ঠিক সেন্সিটিভ আছে। স্যার। হ্যাঁ, এখানে বলা হয় নাই যে অ্যাংজাইটি একমাত্র কজ, বলা হয়েছে যে অ্যাংজাইটি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হইতে পারে। কারণ আমরা কি দেখেছিলাম যে পেনের অনেকগুলো কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হইতে আছে। আচ্ছা, এরপর আরেকটা সিনেমা দেখি। 23 বছর একজন মহিলা যার হচ্ছে সিভিয়ার ইনজুরি হয়েছে তার পায়ে, এবং হওয়ার পর তার পা হচ্ছে বিলো নি অ্যাম্পুটেশন করতে হয়েছে 6 মাস আগে। শি কমপ্লেন্স অফ মডারেট পেইন ইন দ্য মিসিং ফুট। তা মানে আজব ব্যাপার হচ্ছে তার পা নাই, কিন্তু তারপর তার পায়ে মনে হচ্ছে তার ওই জায়গাটায় মডারেট পেইন হচ্ছে। সিঙ্গেল বেস্ট অ্যান্সার কি এই পেশেন্টের ক্ষেত্রে? স্যার বি স্যার নাম্বার। মনে হচ্ছে সি। সি। বি সি পেলাম, বি আর সি। আচ্ছা, বি। আর বি বি। স্যার, বি। আর বি। বি স্যার। বি। আচ্ছা, সি বি হইতে পাই, পারে স্যার। সিও হইতে পারে। জি ই স্যার। ই ই ই ফর এলিফেন্টও মনে শুনে ফেলাইছি। আচ্ছা, বি সি ই। আর কেউ কোনো কিছু বলবেন? কমপ্লিট এই কি হবে না।
আচ্ছা, এখন আসেন এক এক করে আসি। প্রথমটাতে বলা হচ্ছে এটা মডারেট পেইন, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে অ্যাকিউট পেইন। এটা কি অ্যাকিউট পেইন? না না স্যার। আচ্ছা। না। না, এটা ক্রনিক পেইন। এবং নন নসিসেপটিভ এই কথাটা ঠিক আছে, নন ক্যান্সার পেইন এটাও ঠিক আছে, কিন্তু যেহেতু এটাকে অ্যাকুট বলেছে সো এটা ভুল। নাম্বার টু, শি শুড বি রিঅ্যাসুরড দ্যাট দ্য পেইন ইজ নট রিয়েলি দেয়ার। এই জিনিসটা বলে আপনি কিন্তু একটা পেশেন্টের পেইনটাকে মানে আপনি যেন ডিসবিলিভ করছেন, সেই জিনিসটা করে কিন্তু তাকে রিঅ্যাসুরেন্স দেওয়ার চেষ্টা করছেন। আচ্ছা, ফার্স্ট আমাকে বলেন তো, পেশেন্টের এই পেইনটা কি টাইপের পেইন, যে পেইনগুলো আমরা আজকে আলাপ করেছি? আচ্ছা, এটা হচ্ছে স্যার নসিপ্লাস্টিক নসিপ্লাস্টিক পেইন, রাইট। আর এখানে যে পেইনটা হচ্ছে এটা একটা সিনড্রোম নাম আছে, এটাকে কি বলে? ফ্যান্টম লোব। এক্স্যাক্টলি, ফ্যান্টম লিম্ব সিনড্রোম। তাহলে জিনিসটা কি হচ্ছে, পেশেন্টের কিন্তু এখানে পা নাই, পায়ের ওখানে কিন্তু যে ওই অংশের নার্ভ গুলো নাই, কিন্তু তারপর এখানে পেইন হচ্ছে, কারণটা কি? ওই যে বলছিলাম যে তার যে নর্মাল যে সেন্সরি পাথ হয়েছে সেটা কিন্তু এখানে অল্টারড হয়ে গেছে, সো এটা হচ্ছে একটা নসিপ্লাস্টিক পেইন হচ্ছে। সো পেশেন্টের কিন্তু পেইন ঠিকই কিন্তু হচ্ছে, তা আপনি যদি পেশেন্টে ভুলানোর চেষ্টা করেন না 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 এখানে কোনো পেইন নাই, তো এটা কি এইটা দিয়ে কি আপনি পেশেন্টকে মানাইতে পারবেন? পারবেন না, সো এটাও কিন্তু একটা রং অ্যান্সার। 3 নম্বর কথা যেটা বলা হচ্ছে এমিট্রিপ্টাইলিন মে বি ইউজফুল ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, ইয়েস। এটা হয়তো আমরা ম্যানেজমেন্টে আলাপ করবো যে নিউরোপ্যাথিক পেইন বা নসিপ্লাস্টিক পেইন যেগুলো আছে, এই এই ধরনের পেইন গুলোর ক্ষেত্রে যে ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্ট এমিট্রিপ্টাইলিন এই ড্রাগগুলো কিন্তু ইউজফুল হতে পারে, সো এটা রাইট। 4 নম্বর যেটা বলা হচ্ছে অর্গানাইজিং এ লিম্ফ প্রসেস শুড বি ডিলেড আনটিল দ্য পেইন ইজ ওয়েল কন্ট্রোল। না, আমি প্রসেস লাগানোর জন্য পেইন কন্ট্রোল হওয়া পর্যন্ত ওয়েট করার কোনো দরকার নেই। 5 নম্বরটা এখানে বলা হচ্ছে স্ট্রং অপিয়েট দেওয়ার কথা। নাম্বার ওয়ান কথা হচ্ছে পেশেন্টের পেইনে হচ্ছে এখানে মডারেট পেইন, আর স্ট্রং অপিয়েট আমরা সাধারণত সিভিয়ার পেইন হলে সেক্ষেত্রে দিই। আর নাম্বার টু হচ্ছে যেহেতু এটা নসিপ্লাস্টিক পেইন, এখানে আমাদের ক্ষেত্রে মেইনলি যেটা হচ্ছে যে আপনার ওই যে নিউরোপ্যাথিক পেইনের যে জিনিসগুলো আছে যেমন পরে আলাপ করবো আমরা, লাইক ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, প্রিগাবালিন, এই জাতীয় ওষুধগুলো আমাদের কিন্তু মেইনলি ইউজ করতে হবে। সো এখানে আমাদের কিন্তু এখানে মেইন অ্যান্সারটা যেটা হবে সেটা হবে অ্যামিট্রিপ্টাইলিন, ঠিক আছে। এরপরে চলে যাই, এটাই মনে হয় লাস্ট মনে হয়। সো 55 বছরের একজন মহিলা যার 2 বছর ধরে ব্রেস্ট ক্যান্সার আছে এবং এটা রিসেন্টলি তার স্পাইনে স্প্রেড করে গেছে। শি হ্যাজ নিউ সিভিয়ার লোকালাইজড পেইন ইন হার ব্যাক। হোয়াট ইজ দ্য বেস্ট সিঙ্গেল বেস্ট টু অ্যান্সার? There might এ, be এ, এ, আচ্ছা, আর বি, ডি, এবার এ আর ডি পেয়েছি, আর A, sir. এ, ওকে, এ, এ, এ আর ডি বাদে কেউ কিছু বলবেন? এ আর ডি বাদে? আচ্ছা, আমরা যদি এবার একটু বিশ্লেষণ করি, সো প্রথমটাতে বলা হচ্ছে দ্য পেইন টাইপ ইজ সিভিয়ার। ইয়েস, সিভিয়ার, ঠিক আছে। অ্যাকিউট, হ্যাঁ, রিসেন্ট অনসেট হয়েছে, বোঝা যাচ্ছে 3 মাসের কম আছে, সো অ্যাকিউট। নসিসেপটিভ, লাইক যেহেতু স্পাইনে ব্যথা হচ্ছে লোকালাইজ পেইন সেহেতু এটা নসিসেপটিভ। ক্যান্সার পেইন, ইয়েস, তার ক্যান্সার একটা হিস্ট্রি আছে, সো নাম্বার এটা কারেক্ট, ঠিক আছে। নাম্বার বি, ক্যান্সার পেশেন্টস অলওয়েজ হ্যাভ পেইন, কথাটা কি ট্রু? না। না। না, কারণ আমরা দেখেছি যে 70-75% ক্যান্সার পেশেন্টের পেইন থেকে সবার থাকে না। 3 নাম্বার, দেয়ার ইজ আ হাই রিস্ক অফ এডিকশন ইফ ওপিওইডস আর ইউজড। এই জিনিসটা কথাটা মানে ওপিওইড নিয়ে সবসময় আমাদের মধ্যে একটা চিন্তা কাজ করে যে কিছু ওপিওইড দিলে বুঝি অ্যাডিকশন হয়ে যাবে, কিন্তু এই কথাটা ম্যানেজমেন্টের সময় আমি বলবো যে যদি ঠিক মতো আমরা ওপিওইড প্রপার ইন্ডিকেশনে জুডিশিয়াসলি ইউজ করি তাহলে কখনো অ্যাডিকশন হবে না। 4 নাম্বারটা, শর্ট টার্ম ইন্টারমিডিয়েট নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস অর মেডিসিনস উড বি ডেঞ্জারাস ফর দিস পেশেন্ট। এই কথাটাও ভুল যে যখন আমরা আছে যে ক্যান্সার পেশেন্টের যারা স্পেশালি বোন মেটাস্টেজ থাকে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা লং টার্মে কিন্তু আমরা তাদেরকে এনএসএডি দিয়ে থাকি, এবং অনেক সময় দেখা যায় তাদেরকে শর্ট টার্ম ইন্টারমিডিয়েটও দিই আমরা, যে 2 সপ্তাহ করে দিলাম, ব্যথা ভালো কমে গেলে তারপরে বন্ধ করে দিই, লাগলে পরে আবার দিই। সো এটা যদি পেশেন্টের রেনাল ফাংশন ঠিক থাকে তাহলে সেটা তার জন্য ডেঞ্জারাস কিছু হবে না।
নাম্বার যেটা হচ্ছে কম্বাইনিং ডিফারেন্ট টাইপস অফ অ্যানালজেসিস ইউজুয়ালি কজ আনএক্সপেক্টেবল সাইড ইফেক্ট। বরং যেটা আমি বলেছিলাম যে ক্যান্সার পেশেন্টের যে পেইন হয় বিভিন্ন কজের কারণে হতে পারে, এই জন্য এইসব পেশেন্টে পেইন করতে গেলে আমাদের সাধারণত বরং মাল্টিপল অ্যানালজেসিসই ইউজ করতে হয়। সো আপনি যদি ঠিক মতন ইউজ করে থাকেন, প্রপারলি ইউজ করে থাকেন, তাহলে তাদের সাইড এফেক্টসও কিন্তু মিনিমাম থাকবে। সো এটা কারেক্ট অ্যান্সারটা হচ্ছে এ, যেটা সিভিয়ার অ্যাকুট নসিসেপ্টিভ ক্যান্সার পেইন বলা আছে। ঠিক আছে, সো এর স্যার একটা মাধ্যমে প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার লাস্ট কুইজটাতে পেশেন্টের পেইনটা যেহেতু স্পাইনে আছে, হুম, এখন এটা কি শুধুই নসিসেপ্টিভ নাকি স্যার এখানে আমরা নিউরোপ্যাথিকও বলবো? ভেরি গুড কোশ্চেন। প্রথম কথা হচ্ছে নিউরোপ্যাথিক পেইন বলতে গেলে নিউরোপ্যাথিক পেইন আমরা কখন বলি? স্যার যখন নার্ভ এন্ডিং বা নার্ভ রুট গুলো ইনভলভ থাকতেছে। এবং পেইনের নার্ভ কম্প্রেশন হয় বা নার্ভ ইনভলভমেন্ট হয় তখন, সেক্ষেত্রে পেইনের ক্যারেক্টারটা কেমন হয় বলেছি? শার্প থ্রবিং, টিংলিং থ্রব সেন্সেশন। না, থ্রবিং না, টিংলিং স্যার সেন্সেশন টিংলিং হইতে পারে, সেন্সেশন। শুটিং টিংলিং টাইপের। টিংলিং হইতে পারে, বার্নিং হইতে পারে। আমি যদি বাংলায় বলি, প্রথম কথা হচ্ছে একটা হচ্ছে ঝিঝি করা, শিনশিন করা, পিনপিন করা, চিনচিন করা, এগুলা জ্বালা পোড়া করা, বার্নিং। আবার একটা নামনেস, অসাড় হয়ে যাওয়া। সো এই ধরনের কোনো পেনের কথা কি এখানে ডেসক্রাইব করা হয়েছে? বা যে পেনটা হয়তো আপনার নার্ভ রুট দিয়ে রেডিয়েশন হচ্ছে, যে তার কোমর থেকে এসে পাটা আহ, এই জ্বালা পোড়া বা ঝিনঝিন করাটা হাঁটু পর্যন্ত বা পায়ের নিচ পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে, এরকম কোনো কিছু কি এখানে বলা আছে? না স্যার। বলা নাই, বরং উল্টা বলেই দিছে যে এখানে নিউ সিভিয়ার Localized. লোকালাইজড পেইন ইন হার ব্যাক। সো এটা শুধুমাত্র এখানে নসিসিপিটি পেইনই আছে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ওকে। আর কোনো কোশ্চেন? না স্যার। না থাকলে ক্লাস শেষ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। বুঝা বুঝা গেল সবার? সো আজকে আমরা মেইনলি থ্যাংক ইউ। আজকে আমরা মেইনলি পেইন নিয়ে আলাপ করলাম। পেইন কি, পেইনের টোটাল পেইন কি সেটা নিয়ে কথা বলেছি। পেইনের যে কন্ট্রিবিউটিং ফ্যাক্টর উইথ বায়ো সাইকোসোশ্যাল মডেল সেটা আলাপ করেছি। পেইনের ক্লাসিফিকেশন, ডিফারেন্ট টাইপস অফ পেইন, স্পেশালি নসিসেপ্টিভ, নিউরোপ্যাথিক, নসিপ্লাস্টিক পেইন গুলো এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করেছি। দেন পেইন অ্যাসেসমেন্ট করতে গেলে সক্রেটিস মডেল, কমিউনিকেশনের ইম্পর্টেন্স, এবং শুধুমাত্র নন ভার্বাল কিউজের উপর গুরুত্ব না দিয়ে আমাদের কিভাবে বিভিন্ন ডাইমেনশন থেকে পেইন কেসেস করতে হবে সেটার ইম্পর্টেন্স নিয়ে বলেছি। বিভিন্ন পেইন স্কেল বা টুলস গুলো নিয়ে আলাপ করেছি। এবং এই তো, আর বিভিন্ন জায়গায় আমরা ইন্টারাক্ট করার চেষ্টা করেছি বিভিন্ন কুইজ বা সিনারিওর মাধ্যমে। ওকে, সো কারো কোনো কোশ্চেন নেই তাহলে আর? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। আজকে স্যার গতবারের লেকচারের মতো স্যার এইবারের লেকচারও অনেক কনসেস্ট এবং ইলাবোরেট ছিল স্যার। তো সকল পার্টিসিপেন্টদেরকে রিকোয়েস্ট করব যে আপনাদের সাথে যে গুগল ড্রাইভটা শেয়ার করা হয়েছে সেটা আমরা টাইম টু টাইম রিসোর্স এবং ম্যাটেরিয়াল দ্বারা আপডেট করতেছি, এবং আপনাদের কাছে অলরেডি অনলাইন সেশন গুলানের শিডিউল গুলানো আছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে যে টপিকটাতে আপনারা জয়েন করবেন তার আগের সপ্তাহে সেই টপিকটা যে রিসোর্স ম্যাটেরিয়াল গুলো আছে সেখান থেকে একটু গো থ্রু করার জন্য। তাহলে সেশনটা আর একটু ইন্টারেক্টিভ বা এঙ্গেজিং হবে আপনাদের জন্য। থ্যাংক ইউ ভাই। ওকে, ঠিক আছে।